বিলাসবহুল বাড়ির লিভিং রুমে পায়ের উপর পা দিয়ে বসে আছে হিমাদ্রি চৌধুরী। ঠিক তার পায়ের সামনে বসে আছে তারই খালাতো বোন পুতুল। পুতুল অসহায় কণ্ঠে কান্নারত অবস্থায় বলছে, ভাইয়া আমাকে প্লিজ টাকা দিয়ে সাহায্য করুন। বাবা খুব অসুস্থ, ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করাতে হবে, দয়া করুন। হিমাদ্রি তাচ্ছিল্য হেসে বলে, আমি তোকে সাহায্য করলে আমার কি লাভ? তার ঠান্ডা কণ্ঠে শীতল ব্যঙ্গ ফুটে উঠল। পুতুল কাপা কণ্ঠে বলল, ভাইয়া বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছেন সময় মতো চিকিৎসা না করালে উনি আর বাঁচবেন না। আপনি প্লিজ সাহায্য করুন। আমার কাছে ফিরে দেবার মতো কিছু নেই, শুধু আপনার দয়া চাইছি। হিমাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল, যেন সে এই কথাগুলো শুনতে ক্লান্ত। দয়া? দয়া দিয়ে কি হয় পুতুল? টাকা তো পয়সার জায়গায় লাগাতে হয়। তুই তো জানিস আমি হিসেব ছাড়া কিছু করি না। যদি আমার উপকার হয় তবে ভাবা যাবে, নইলে ভুলে যা। পুতুলের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। ভাইয়া আমি আপনার পায়ে পড়ি, বাবার চিকিৎসার জন্য যদি সময় মতো টাকা না পাই তবে সব শেষ হয়ে যাবে। হিমাদ্রি এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর পায়ের নখ দিয়ে খেলতে খেলতেই বলল, ঠিক আছে, তোকে যদি সাহায্য করতেই হয় তবে তার বদলে তুই কি করতে পারবি? কিছু দিতে পারবি? ভাব ভাব পুতুল। পুতুলের কণ্ঠ কাঁপতে কাঁপতে উঠে এলো, যেন তার ভেতর থেকে সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। সে ফাঁকা চোখে তাকিয়ে বলে, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই ভাইয়া, আপনি যা বলবেন তাই করব। শুধু বাবাকে বাঁচানোর জন্য একটু দয়া করুন। হিমাদ্রি তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ধরে রেখে পেছনে হেলান দিল। তার চোখে নিষ্ঠুরতার ঝলক ফুটে উঠল। তুই যা বলছিস সেটা তুই বুঝে বলছিস তো পুতুল? যা বলবো সেটা করবি পুরোপুরি? পুতুল কিছুই বলল না, শুধু মাথা নিচু করে অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার চুপ থাকা যেন একরকম সম্মতি। তার ঠোঁটের কোণে আরেকবার তীর্যক হাসি ফুটে উঠল। একটু হেলান দিয়ে গলায় একটু শীতল সুর এনে বলল, বাবাকে বাঁচানোর জন্য যা বলবো তাই করবি, তাই তো? তাহলে তোকে একটা সহজ প্রস্তাব দিই। আমাকে বিয়ে করতে হবে। পুতুল স্তম্ভিত হয়ে গেল। তার চোখে বিস্ময়ে ভরে ওঠে, যেন সে ভুল শুনেছে। কি বললেন ভাইয়া? হিমাদ্রি মৃদু হেসে বলে, শুনেছিস ঠিকই, তোকে বিয়ে করতে হবে আমাকে। তাহলে তোর বাবার চিকিৎসার সব খরচ আমি দেব। পুতুল যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এমন অনুভূতি হলো। সে জানতো হিমাদ্রি বরাবরই স্বার্থপর আর নির্মম, কিন্তু এতটা নিচে নামতে পারে এটা সে কোনোদিনও কল্পনা করেনি। ভাইয়া আপনি কি বলছেন? আপনি আমার খালাতো ভাই, এটা তো অন্যায়। হিমাদ্রি কাঁধ ঝাঁকিয়ে উদাসীন গলায় বলল, সত্যি বলছি পুতুল, দুনিয়াতে ন্যায় অন্যায় বলে কিছু নেই। সব কিছুই সুযোগের খেলা। তুই চাইলে আমার প্রস্তাবে রাজি হতে পারিস, নইলে বাবার জন্য অন্য কোথাও গিয়ে টাকা জোগাড় করার চেষ্টা কর। কিন্তু এক কথা মনে রাখিস, আমি একবার কিছু বললে সেটা ফিরিয়ে নেই না। পুতুলের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার বাবার অসুস্থ চেহারা, হাসপাতালের খরচ আর নিজের এই অসহায়তা সব একসঙ্গেই তাকে চেপে ধরল। কিছুক্ষণ চুপ থাকার পর সে ভাঙা গলায় বলে, আমি আমি রাজি, আপনি বাবাকে বাঁচান। হিমাদ্রি তার কথায় আরো তাচ্ছিল্যের সুর এনে বলে, তোকে বিয়ে করার কথা বলেছি মানে এই ভাবিস না যে আমি তোকে ভালোবাসবো বা তোকে মাথায় তুলে রাখবো। তোকে বিয়ে করার মানে হচ্ছে তোকে আমার পায়ের তলায় পিষে রাখা। আমি যা বলবো সেটা তোকে করতে হবে। আর তুই আমার স্ত্রী হয়ে থাকবি শুধু নামমাত্র। আমার ইচ্ছা ছাড়া তোর কোনো অস্তিত্ব থাকবে না। পুতুল অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়। তার শরীর কেঁপে উঠল হিমাদ্রির এই কথাগুলো শুনে। সে ভাবতেও পারেনি তার এত আপন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। বাবার অসুস্থ মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। সে জানতো এখানে তার কোনো বিকল্প নেই। ঠিক আছে ভাইয়া, আমি রাজি, আপনি যা চাইবেন তাই হবে। তার কণ্ঠ ভাঙল, কিন্তু তার কথায় এক ধরনের নিরুপায় আত্মসমর্পণ ছিল। হিমাদ্রি হেসে উঠে বলে, বাহ, তোকে তো আমি ঠিক মতো শেখাচ্ছি পুতুল। তুই এবার বুঝতে শিখেছিস দুনিয়া কিভাবে চলে। কাল থেকে সব ব্যবস্থা হবে। তোর বাবাকে হাসপাতালে ভর্তি করার টাকা পাঠিয়ে দেব। আর তুই আমার জীবনধারার একটা অংশ হয়ে যাবি, ঠিক যেমন আমি চাই। পুতুল মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সে মুখে কোনো কথা শব্দ করল না। তার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল, যেন সে নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। অন্যদিকে হিমাদ্রি নিজের ঠান্ডা নির্দয় অহংকার নিয়ে আরাম করে বসে থাকে। তার মনে ছিল কেবল নিজের বিজয়ের অনুভূতি। আজ তুই এখানেই থাকবি, কাল আমাদের বিয়ে। হিমাদ্রি মুচকি এসে পুতুলের দিকে তাকালো।
তার চোখে এক ধরনের অদ্ভুত উন্মাদনার ঝলক ছিল। তো কাল আমাদের বিয়ে, আজ হলুদ হবে না? সেটা কি করে হয়? বিয়ের সব রীতি মেনে চলতে হবে পুতুল। আর আজ তোকে সাজতে হবে আমার জন্য। নিজের হাতে তোর গায়ে হলুদ লাগাবো, তুই যেন এটা ভুলে না যাস। তুই এখন আমার নিয়ন্ত্রণে। পুতুল কাপা গলায় বলল, ভাইয়া দয়া করে এমন কিছু করবেন না। আমি তো শুধু বাবার জন্য রাজি হয়েছি। আপনি যা বলেছেন সেটা। চুপ। হিমাদ্রি তার কথার মাঝখানে রাগী গলায় বলে, আমি যা বলবো সেটা তোকে করতেই হবে। এখানে তোর ভালো লাগলো না লাগলো তার কোনো বিষয় নয়। তুই আমার খেলার একটা মোহরা পুতুল, এটা মনে রাখিস। আর আজ তোর হলুদে তোকে সাজানো হবে আমার ইচ্ছে মতো। পুতুল চুপ হয়ে গেল। তার মুখে কোনো প্রতিবাদ করার সাহস ছিল না। বাবার অসুস্থতার মুখ আর হাসপাতালে টাকা জোগাড় করার অসহায়তা তাকে নিরুপায় করে তুলেছিল। হিমাদ্রি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, তুই এখন যা, গিয়ে নিজেকে প্রস্তুত কর। রাতে আমি নিজে তোর গায়ে হলুদ লাগাবো, এটা আমার ইচ্ছা। আর তুই আমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবি না। পুতুল ধীরে ধীরে পেছনের দিকে হাঁটা দিল, চোখে অশ্রু। সে জানতো এই নির্মম পরিস্থিতি থেকে পালানোর কোনো পথ নেই। তার জীবন যেন এক নিঃসঙ্গ অন্ধকার জালে আটকে গেছে। 1 ঘন্টা পর হিমাদ্রি ধীর পায়ে পুতুলের ঘরে ঢুকে। তার হাতে ছিল একটা ভারী জাঁকজমকপূর্ণ হলুদ রঙের লেহেঙ্গা। সেই লেহেঙ্গাটা পুতুলের দিকে ছুঁড়ে দিয়ে ঠান্ডা গলায় বলে, এটা পরে নে, ততক্ষণে আমি এই রুমে বসি। আবার সময় নষ্ট করিস না। পুতুল লেহেঙ্গাটা হাতে তুলে নিল। তার হাত কাঁপছিল। লেহেঙ্গার ঝলমলে কাপড় আর ভারী কাজের ওজন যেন তার মনেও চাপ সৃষ্টি করছিল। তার চোখে কান্না জমে ওঠে, কিন্তু সে কিছু বলতে পারে না। হিমাদ্রি চেয়ারে বসে আরাম করে পা তুলে রাখে। তার মুখে ছিল এক ধরনের তৃপ্তি। আজ তোকে সাজতে হবে পুতুল, এমনভাবে সাজবি যেন তুই আমার জন্য তৈরি। তোর বাবার জন্য আমি যা করছি সেটার দাম তুই আমাকে এইভাবেই দিবি। পুতুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার গলা দিয়ে কোনো কথা বের হলো না। হিমাদ্রির এমন ব্যবহার তাকে আরো অসহায় করে তুলেছিল। কি হলো? এত সময় লাগছে কেন? আমি তোকে বলেছি তাড়াতাড়ি করতে। হিমাদ্রি বিরক্তির সুরে বলল। পুতুল ভাঙা গলায় বলল, ভাইয়া আমি আমি এটা পরে আসছি। হিমাদ্রি হাসে, একটা নির্মম হাসি। ভালো, তাড়াতাড়ি কর, আমার ধৈর্য কম। আর তুই জানিস আমি ধৈর্য হারালে কি হতে পারি। পুতুল ভেতরের ছোট্ট ঘরে গিয়ে দরজা বন্ধ করে। সে লেহেঙ্গাটা হাতে নিয়ে তাকিয়ে রইল। তার ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা ও অপমানের অনুভূতি তৈরি হচ্ছিল। কিন্তু তার মন বলছিল, বাবার জন্য তাকে এই ত্যাগ স্বীকার করতেই হবে। বাবার জীবন তার কাছে তার নিজের আত্মমর্যাদার চেয়েও বড়। অন্যদিকে হিমাদ্রি চেয়ারে আরাম করে বসে নিজের পরিকল্পনার সাফল্য তৃপ্ত হয়ে বসেছিল। তার মনে ছিল কেবল নিজের অহংকার পূরণের আনন্দ। কিন্তু সে বুঝতেই পারছিল না যে তার এই নিষ্ঠুর আচরণ একদিন তাকে বড় মাসুল দিতেই বাধ্য করবে। পুতুল লেহেঙ্গাটা পরে নিতে গিয়ে হঠাৎ থমকে গেল। সে দেখল লেহেঙ্গার সঙ্গে দেওয়া ব্লাউজটা খুব ছোট, পেট বের হয়ে থাকে। তার মন অস্বস্তিতে ভরে গেল। এমন পোশাক সে কোনোদিনও পরেনি। লজ্জা আর অপমানে তাকে জেঁকে ধরল। সে সাহস সঞ্চয় করে লেহেঙ্গাটা রেখে ব্লাউজটা হাতে নিয়ে আবারও হিমাদ্রির কাছে ফিরে এলো। মাথা নিচু করে ভাঙা কণ্ঠে বলে, ভাইয়া ব্লাউজটা খুব ছোট, এটা আমি পরতে পারবো না। দয়া করে কিছু বলবেন না। অন্য কোনো দিন আমি সেটা পরে নেব। পুতুলের মাথা নিচু আর চোখে জল দেখে হিমাদ্রি মুচকি হেসে বলে, সমস্যা কি তোর? হলুদ অনুষ্ঠান তো, আর কেউ তো থাকবে না এই ঘরে। আমি নিজেই তোর গায়ে হলুদ লাগাবো, আর তুই সাজবি আমার জন্য। আমি নিজেই দেখবো তোকে। পুতুল থমকে দাঁড়ায়। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হিমাদ্রি ঠান্ডা গলায় আরেক ধাপ এগিয়ে বল, আর যদি তুই না পড়িস তাহলে আমি নিজে তোকে পড়িয়ে দেব, বুঝলি? আমার ইচ্ছে নিয়ে কোনো তর্ক করতে যাবি না। তোকে যা বলেছি সেটা করতেই হবে। পুতুলের হাত কাঁপছিল। তার চোখের পানি গাল বেয়ে পড়ছিল। সে ভাঙা গলায় বলে, ভাইয়া দয়া করে আমি এভাবে। হিমাদ্রি তার কথা মাঝপথে থামিয়ে ঠান্ডা অথচ রাগান্বিত গলায় বলল, পুতুল, অনেক হয়েছে। তুই কি ভুলে গেছিস তোর বাবার চিকিৎসা আমি করাচ্ছি? তুই নিজের সুবিধা অসুবিধা নিয়ে বেশি ভাবলে আমি কিন্তু আমার দেয়া কথা ফিরিয়ে নেব। পুতুলের মনে অদ্ভুত শূন্যতা নেমে এলো। তার সমস্ত সাহস হারিয়ে গেল। সে জানতো হিমাদ্রির সঙ্গে আর তর্ক করার উপায় নেই। বাবার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সে কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে ঘরের ভেতর চলে গেল। অন্যদিকে হিমাদ্রি চেয়ারে বসে আত্মতৃপ্তির হাসি দিয়ে ভাবছিল, যা বলি তাই করতে শিখেছে, এটা কেবল শুরু। তার মুখে ছিল এক ধরনের নির্মম বিজয়ের আনন্দ।
পুতুল ধীরে ধীরে লেহেঙ্গা পরে বের হয়ে এলো। তার চোখের কোণে এখনো অশ্রু জমেছিল, কিন্তু সে কোনো কথা বলল না। পুতুলকে দেখেই সে বাঁকা হাসি দিল। তারপর পুতুলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এমন করে ওড়না দিয়ে পেঁচিয়ে আছিস কেন? বলে একটানা তার শরীর থেকে ওড়নাটা ছিনিয়ে নিল। তারপর সেটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। পুতুলের শরীরের দিকে তাকিয়ে সে একটা দীর্ঘ সময় পর্যবেক্ষণ করলো। তার চোখে ছিল এক ধরনের তৃপ্তি, যেন সে তার দাবির প্রতিটি অংশে পূর্ণ অধিকার দাবি করেছিল। তারপর তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলতে লাগলো, পুতুল তবে সত্যি সত্যি আমার হাতের পুতুল হয়ে গেছে। বলে ভয়ঙ্কর অট্টহাসিতে মেতে উঠল। পুতুলের শরীর কাটা দিয়ে উঠল, ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে আছে, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ধীর গতিতে পুতুলের কাছে গিয়ে বলে, একটু পরেই হলুদ হলুদ খেলা শুরু হবে। টেবিলের উপর থেকে হলুদের বাটি নিয়ে পুতুলের কাছে গিয়ে বসে। প্রথমে হিমাদ্রি তার দাড়ি ভর্তি গালে হলুদ লাগিয়ে সেই গালটা পুতুলের পেটে ছুঁয়ে দিচ্ছে। দাড়ির খোঁচায় পুতুল কেঁপে কেঁপে উঠে। তারপর পেট থেকে গালে, গাল থেকে কপালে, আর নিজের ঠোঁটে একটুখানি হলুদ দিয়ে সেই ঠোঁটটা পুতুলের ঠোঁটে চেপে ধরে গভীরভাবে চুমু দেয়। তারপর ঠোঁট ছেড়ে পায়ের কাছে এসে লেহেঙ্গার কিছু অংশ উঠিয়ে সেইখানে হলুদ লেপে দেয়। হলুদ লাগানো শেষ করে চলে যেতে নিয়ে পুতুলের কানে কানে বলে, আমি হসপিটালে যাচ্ছি তোর বাবাকে ভর্তি করাতে, কিন্তু খবরদার তুই এই রুম থেকে বের হবি না। এই বাড়ির চার দেয়ালে বন্দি থাকবি। বাহিরের জগৎ বন্ধ তোর জন্য। হিমাদ্রি চলে যেতে পুতুল শাওয়ার নিতে গিয়ে অঝরে কাঁদতে থাকে, আর গায়ে লাগানো হলুদগুলো উঠাতে থাকে, আর ভাবতে থাকে কাল এই অমানুষটাকেই বিয়ে করতে হবে। এই অমানুষটার সাথেই সারা জীবন বাধা পড়বে। রাত তখন 2টা। হিমাদ্রি হসপিটালের সব কাজ সেরে ফিরে এসেছে। এসে ফ্রেশ না হয়ে পুতুলের রুমে গেল। দেখলো মেয়েটা ঘুমোচ্ছে। হিমাদ্রি বাঁকা হেসে সেও বিছানায় গিয়ে পুতুলের গা ঘেঁষে শুয়ে পড়ে। জামার কিছু অংশ অল্প একটু তুলে 2 হাতের ভাঁজে নিয়ে তার শক্তপোক্ত হাতটা নরম তুলতুলে পেটে চেপে ধরে। পুতুল ঘুমের মধ্যে একটু কেঁপে ওঠে। ওর কাপা দেখে হিমাদ্রি তীর্যক হাসে। ওর হাতটা বিচরণ করছে পুতুলের কোমল শরীরে। ঘুমের মধ্যে অস্বস্তি বোধ করছে পুতুল। ঘুমো ঘুমো চোখে একবার তাকাতেই ঘুম থেকে ধরাস করে উঠে যেতে চেয়েও পারল না। শক্ত করে ধরে আছে হিমাদ্রি তাকে। লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে পুতুলের দিকে। ভয়ে কেঁপে উঠে পুতুল। গম্ভীর কণ্ঠে পুতুলকে শুধালো, সমস্যা কি? এভাবে নড়াচড়া করছিস কেন? ভয়ার্থে কণ্ঠে বলল, আপনি আমার রুমে কি করছেন? হিমাদ্রি ছোট ছোট চোখ করে ভ্রু কুঁচকে ফেলে। বলে, তোর রুম কি রে? এটা আমার বাড়ি, আমার রুম, আর তুইও আমার সম্পত্তি। কথাটা বলে পুতুলকে ধরতে নিলে পুতুল বলে, ধরবেন না আমাকে। তোর কি আমাকে ক্যারেক্টারলেস মনে হয় পুতুল? ট্রাস্ট মি, একটু ছোঁবো গভীরভাবে। এই কথাটা শুনে পুতুল খাট থেকে লাফ দিয়ে নেমে হিমাদ্রিকে বলে, আপনি আমার থেকে দূরে থাকবেন। আমি এই রুমে থাকবো না, আপনি থাকেন। বলেই চলে যেতে নিলে হিমাদ্রিও বিছানা থেকে নেমে লম্বা কদম ফেলে পুতুলের কাছে গিয়ে বলে, এই রুমের বাইরে তুই এক পা ফেলে দেখ, তোর কি করি। যা ইচ্ছে করুন, আমি থাকবো না এই রুমে। বলে চলে যেতে নিলে হিমাদ্রি এক ঝটকায় তাকে বাম কাঁধে তুলে বিছানার কানে এসে বিছানাতে ধরম করে ফেলে। তারপর ওর ওড়নাটা নিয়ে খাটের সাথে হাত বেঁধে দেয়। বলে, থাক তুই বাধা, আমি একটু ঘুমাবো। তোর পেটটা তো নরম তুলতুলে, তোর পেটে মাথা রেখে ঘুমাবো। পুতুল মোচড়ামুচড়ি শুরু করতে করতে বলে ওঠে। না, আমি চিল্লাবো। হিমাদ্রি ডেভিল হেসে পুতুলের দিকে তাকিয়ে বলে, ও মাই ডিয়ার পুতুল সোনা, এটা হিমাদ্রির রাজত্ব। এইখানে হিমাদ্রির কথা ছাড়া কিচ্ছু হয় না। তবে তোর ভাঙা রেডিওর জন্য আমার ঘুমের বাগড়া হতে পারে। দাঁড়া, ব্যবস্থা করছি তোর। বলেই বিছানা থেকে নেমে ড্রয়ার থেকে কস্টিপ নিয়ে বিছানায় এসে পুতুলের উপর ঝুঁকে ওর মুখটা আটকে দেয়। এখন পুতুল সাউন্ড করছে। হিমাদ্রি পুতুলের উপর ঝুঁকে বলে, কি সাউন্ড? আমি কি তোর সাথে কিছু করছি নাকি? কি সাংঘাতিক, তুই আমাকে নেগেটিভ ফিল দিচ্ছিস। একবার যদি নেগেটিভ ফিল ওঠে তুই মুখ দিয়ে কথা বলার অবস্থায় থাকবি না। সো চুপচাপ থাক। পুতুল বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কম্বলটা টেনে সে পুতুলের পেটের কাছে গিয়ে কাঁচি দিয়ে পুতুলের পেটের সাইডে জামার কিছু অংশ কেটে পেটের মধ্যে নাক মুখ ঘষতে থাকে। পুতুল নড়াচড়া করতে দেখে হিমাদ্রি দাঁত দিয়ে পেটটা চেপে ধরতেই পুতুল চোখ মুখ খিচে করে ওঠে। হিমাদ্রি পুতুলের পেটে মুখ গুজে বলতে লাগে, যদি নাড়াচাড়া করিস তাহলে কামড়ি খেতে হবে। নাও ইয়োর চয়েস। কি আর করা,
বাধ্য হয়ে পুতুল চুপটি করে রইল, কিন্তু পেটে হিমাদ্রির তপ্ত শ্বাস পড়তেই কেঁপে উঠছে। এইভাবে রাতটা কেটে যায়। হিমাদ্রি ঘুম থেকে উঠে কম্বল থেকে মাথা বাহির করে দেখে পুতুল ঘুমিয়ে আছে। বিছানা থেকে নেমে পুতুলের বাঁধনগুলো খুলে দিয়ে সুন্দর করে শুয়ে দেয়। তারপর রুম থেকে বের হয়ে নিজের রুমে যায়। হিমাদ্রির রুমটা ছিল রাজকীয়। বিশাল আকৃতির এই ঘরে প্রতিটি কোণায় রাজকীয়তার আভা বহন করে। ঘরের মেঝেতে লাল ও সোনালী কারুকাজ করা মখমলের কার্পেট বিছানো, যা তার শৌখিনতাকে ফুটিয়ে তোলে। ঘরের কেন্দ্রস্থলে রয়েছে একটা বিশাল 4 পোস্টারের খাট, যা তৈরি হয়েছে মহামূল্যবান সেগুন কাঠ দিয়ে। খাটের উপর সাদা সিল্কের চাদর ও মখমল কাপড়ের ভারী বালিশ রাখা। খাটের চারপাশে ঝুলছে সোনালী রঙের নরম পর্দা, যা ঘরে একরকম আলো তৈরি করে। দেয়ালগুলোতে ঝুলছে বিভিন্ন দামি পেন্টিং, যা বিশ্বের বিখ্যাত শিল্পীদের তৈরি। একপাশে রয়েছে একটা বিশাল শোকেস, যেখানে সাজানো রয়েছে ক্রিস্টালের শোপিস, দামি মদের বোতল আর কিছু বিরল শিল্পকর্ম। ঘরের এক কোণে আছে একটা বড় আরামদায়ক সোফা সেট, যার উপর রয়েছে পশমের কুশন। সোফার সামনের টেবিলে রাখা আছে দামি মার্বেলের তৈরি শোপিস আর একটা সোনালী প্রাচীন ঘড়ি। ঘরের একপাশে একটা বিশাল জানালা, যার পর্দা ভারী মখমল কাপড়ের তৈরি। জানলা দিয়ে বাইরের শহরের আলো দেখা যায়, যা রাতের বেলা আরো মনোরম হয়ে ওঠে। আর এক কোণে রয়েছে একটা ব্যক্তিগত বার, যেখানে সাজানো আছে বিভিন্ন দামি ব্র্যান্ডের মদ, যার পাশে একটা ছোটখাটো পড়ার টেবিল, যেখানে তার প্রয়োজনীয় কাগজপত্র আর দামি কলম সাজানো। ছাদের দিকে তাকালে দেখা যাবে ঝুলছে একটা বড় দামি ঝাড়বাতি, যা ঘরের রাজকীয়তাকে আরো বাড়িয়ে তোলে। ঘরের প্রতিটি জিনিস হিমাদ্রির ধন সম্পদ আর ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। হিমাদ্রি নিজের রুমে এসে দরজা লক করে দেয়। চারপাশে চোখ বুলিয়ে একবার নিজের রাজকীয় ঘরের দিকে তাকায়। তার ঠোঁটে এক মৃদু তৃপ্তির হাসি ফুটে ওঠে। তারপর সে ধীরে ধীরে ওয়াকিনের জন্য বিশেষ ডিজাইন করা ড্রেসিং এরিয়ে গেল। কাঠের সেগুন মসৃণ আলমারি খুলে তার সিল্কের বাড়ির পোশাক বের করে পাশে থাকা মার্বেলের বেসিনে গিয়ে হাত মুখ ধুতে লাগে। কাচের বিশাল আয়নায় নিজের মুখ দেখে, চোখে রাজত্বের অহংকার, কিন্তু মুখে এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ। বেসিনের পাশেই রাখা দামি পারফিউমের বোতল তুলে নিজের হাত আর গলায় স্প্রে করে। তারপর নিজের সোনার ফ্রেমের চশমাটা খুলে ড্রেসিং টেবিলে রাখে। চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে নিজের বিশাল ঝাড়বাতির নিচে দাঁড়িয়ে আবার চারপাশে রাজকীয় পরিবেশ উপভোগ করে। ফ্রেশ হয়ে সে নিজের কালো মখমলের স্লিপার পায়ে সোফায় গিয়ে বসে। এক হাতে ক্রিস্টালের গ্লাসে মদের বোতল থেকে একটু ঢেলে চুমুক দেয়। তারপর সামনের কাচের টেবিলে গ্লাস রেখে নিজের ফোন তুলে কিছুক্ষণ স্ক্রল করে। তার চোখে মুখে শীতল অনর্ভাব ফুটে ওঠে, যেন তার মন কোনো দয়া বা সহানুভূতি নেই। কিছুক্ষণ পর হিমাদ্রি নিজেকে প্রস্তুত করে রুম থেকে বের হলো। যাওয়ার পথে ডাইনিং রুমে কাজের মেয়েটাকে দেখতে পেল। তার গলায় এক ধরনের শীতল অথচ হুকুমের সুরে বলে, শোনো, পুতুল যখন ঘুম থেকে উঠবে ওকে গিয়ে বলবে যেন ব্রেকফাস্ট খেয়ে নেয়, আর এই বাড়ির বাইরে এক পা ফেলা তো দূরের কথা, দরজার কাছেও যেন না যায়। আমার নির্দেশ স্পষ্ট। কাজের মেয়ে মাথা নেড়ে সায় দিল। হিমাদ্রি একটু থেমে আবারও বলে, আর একটা কথা, ওকে মনে করিয়ে দিও বিয়ের জন্য যেন নিজেকে প্রস্তুত করে। কাল যা হওয়ার তার জন্য তৈরি থাকা উচিত। আমার কোনো ঝামেলা চাই না। তবে হিমাদ্রি জুতো পরে গাড়ির চাবি হাতে নিয়ে বিলাসবহুল বাড়ির দরজা পেরিয়ে গাড়িতে উঠে বসে। আজ তাকে বিয়ের জন্য সমস্ত কেনাকাটা করতে হবে এবং তার সবকিছু নিখুঁত হতে হবে। তার মুখে ছিল একরকম আত্মতৃপ্তি। গাড়ি স্টার্ট দিয়ে সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। অন্যদিকে পুতুল তখনও ঘুমিয়েছিল, যেন অজান্তে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। পুতুল ধীরে ধীরে ঘুম থেকে উঠে বসে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু যখন তার চোখ পড়ল নিজের পোশাকে, সে দেখতে পেল জামা পেটের অংশটা কাটা। এই দৃশ্য দেখে সে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইল। তার গলা শুকিয়ে গেল। হতাশার ভারে বুকটা ভারী হয়ে ওঠে। মাথাটা নিচু করে নিজের পোশাকের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল, যেন শ্বাস নিতে গিয়েও কষ্ট হচ্ছে। মনে মনে বলে, কিভাবে নিজের অস্তিত্বটা এভাবে লাঞ্ছিত হতে দিলাম। কিন্তু হতাশার এই ভার সে নিজের মন থেকে সরাতে চাইল। সে জানে যতই সে কষ্ট পায়, এখানে তার কান্নার কোনো মূল্য নেই। শক্ত মন নিয়ে সে ধীরে ধীরে বিছানা থেকে ওঠে। নিজের শরীর আর মনকে হালকা করার জন্য সে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। ফ্রেশ হতে গিয়ে শাওয়ার চালিয়ে নিজের মুখে ঠান্ডা পানির ঝাপটা দেয়। জলকণাগুলো তার ত্বক ভিজিয়ে দিলেও মনে একটা অদ্ভুত শূন্যতা থেকেই গেল। পেটের কাছে জামার কাটা অংশ আর নিজের অপমান তাকে ভেতর থেকে যেন আরো ভেঙে দিচ্ছিল।
ফ্রেশ হয়ে পুতুল ধীরে ধীরে নিচে নামে। সিঁড়ির প্রতিটি ধাপ যেন তাকে ভারী মনে হচ্ছিল। তার মাথা নিচু, চোখে ক্লান্তি আর হতাশার ছাপ স্পষ্ট। ডাইনিং টেবিলে কাজের মেয়ে এসে তার দিকে এগিয়ে বলে, ম্যাডাম, স্যার বলেছেন আপনি যেন ঠিকমতো খাবার খান আর বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করেন। বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কাজের মেয়েটার কথা শুনে পুতুল চুপচাপ দাঁড়িয়ে রয়। তার ঠোঁটে একটু কাঁপলো, কিন্তু কিছুই বলল না। সে জানতো এখানে কথা বলার কোনো মানে নেই। টেবিলে রাখা খাবার তাকিয়ে তার খিদে একেবারে উবে গেল। পুতুল ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে। খাবারের প্লেটে হাত বাড়ালো, কিন্তু তার হাত কাঁপছে। তার মনে হচ্ছিল এই চার দেয়ালের মধ্যে যেন তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। কাজের মেয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলে, আপনার যদি কিছু দরকার হয় আমাকে বলবেন ম্যাডাম। পুতুল কেবল মাথা নাড়ায়। খাবারের দিকে তাকিয়ে সে অজান্তেই চিন্তা করতে লাগলো। কিছুটা খাবার মুখে তুলে নেওয়ার চেষ্টা করলেও তার গলা দিয়ে নামছিল না। মন যেন এক অদ্ভুত শূন্যতায় ডুবেছিল। কিন্তু সে জানতো তার বাবার কথা ভেবে তাকে কিছুটা শক্ত থাকতে হবে। পুতুল খাবার শেষে ধীর পায়ে নিজের রুমে ফিরে গেল। তার মনে হচ্ছিল এ বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি আসবাব যেন তাকে বন্দি করে রেখেছে। সে চুপচাপ বিছানায় বসেছিল যখন কাজের মেয়ে আবার দরজায় এসে দাঁড়ায়। তার গলায় ভয় মেশানো কণ্ঠে বলে, ম্যাডাম, স্যার বিয়ের কেনাকাটা শেষ করে এসে গেছেন। তিনি আপনাকে বলেছেন এখন যেন তার রুমে যান। পুতুলের পুরো শরীরটা কেঁপে ওঠে। মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তার মুখ শুকিয়ে গেল। বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল। সে কিছু বলতে পারল না, কেবল চুপচাপ কাজের মেয়েটার দিকে তাকিয়ে রয়। তার মন যেন দু টুকরো হয়ে যাচ্ছিল। একদিকে ভয় আর অপমান, অন্যদিকে এক অজানা ভবিষ্যতের ছাপ। ম্যাডাম, কাজের মেয়ে আবারও বলল, যেন তাকে তাড়াহুড়ো করছে। পুতুল ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সে জানতো এখানে তার কিছু বলার বা করার ক্ষমতা নেই। এই চার দেয়ালের মধ্যেই সে বন্দী, হাত তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমি যাচ্ছি। পুতুল মৃদু স্বরে বলে। সে ধীরে ধীরে হিমাদ্রির রুমের দিকে হাঁটতে লাগে। প্রতিটি ধাপ যেন তার জন্য এক একটা ভারী পাথরের মতো ছিল। রুমের দরজার কাছে এসে সে থেমে গেল। দরজার ওপাশ থেকে ভেসে আসা সিগারেটের গন্ধ আর হিমাদ্রির কণ্ঠস্বর তাকে ভেতর থেকে আরো দুর্বল করে তোলে। সে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজায় কড়া দেয়। কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ভেতরে আসো পুতুল। পুতুল দরজা ঠেলে ভেতরে ঢুকে। হিমাদ্রি আরাম করে বিশাল রকিং চেয়ারে বসেছিল। তার চোখে ছিল এক ধরনের নির্মম হাসি। তার চারপাশে ছড়ানো ছিল বিয়ের জুয়েলারি আর পোশাকের প্যাকেট। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে মুচকি হাসে। তোর জন্য সব কিছু কিনে এনেছি, একবার দেখে রে। আর মনে রাখিস, আজ সন্ধ্যায় আমাদের বিয়ে। প্রস্তুত হয়ে যা। পুতুল চুপচাপ দাঁড়িয়ে রয়। তার মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। হিমাদ্রি এক প্যাকেট তুলে তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা তোর বিয়ের গয়না, নিজের জন্য মানিয়ে নে। আর হ্যাঁ, আমার কথা তো মনে আছে, তাই তো? পুতুল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়। তার গলার স্বর শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল তার জীবনের শেষ অধ্যায় যেন শুরু হতে চলেছে। হিমাদ্রি পুতুলের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই আমার ব্যক্তিগত হতে যাচ্ছিস। জানিস তো আমি কখন কি খাই বা না খাই সব কিছু ঠিকঠাক জানা উচিত তোর। আজ থেকে আমার খাওয়ার চার্ট দেখে চলতে হবে তোকে। আর এখন আমি কফি খাবো, সে একটু থেমে মুচকি হেসে বলে, উইদাউট সুগার। মনে রাখিস আমি মিষ্টি পছন্দ করি না। এখনই কফি বানিয়ে নিয়ে আয়, দেরি করিস না পুতুল। পুতুল কিছুই বলে না, চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। তার মন ভেতরে ভেতরে ফেটে যাচ্ছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ আসেনি। সে জানতো এই পরিস্থিতিতে কথা বলার কোনো উপায় নেই। রান্নাঘরে গিয়ে পুতুল ধীরে ধীরে কফি বানাতে লাগে। গরম পানির ধোঁয়া আর কফির গন্ধ তার চোখে যেন আরো জ্বলন তৈরি করছিল। মনের মধ্যে কেবল একটাই কথা ঘুরছিল, এই অত্যাচারের শেষ কোথায়? কিভাবে আমি এই পরিস্থিতি থেকে মুক্তি পাব? কফি তৈরি হয়ে গেলে সে কাপটা হাতে ধীর পায়ে হিমাদ্রির রুমের দিকে ফিরে গেল। পুতুল দরজা নক করতে হিমাদ্রি বলে, কামিং। পুতুল কাপা কাপা পায়ে কফির মগটা নিয়ে ভেতরে ঢুকে। হিমাদ্রি চেয়ার থেকে উঠে বসে। তার মুখে এক ধরনের বাঁকা হাসি ফুটে ওঠে। পুতুল মগটা তার সামনে রেখে এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো, অথচ তার মনে গভীরে অস্থিরতা ছিল। হিমাদ্রি মগটা দেখে ঠোঁটের কোণে এক হাসি খেলিয়ে বলে, কফিটা আগে তুই খা, তোকে বিশ্বাস নেই যদি কিছু মিশিয়ে দিস। পুতুল মনের মধ্যে দ্বিধায় ভুগে, তবে হিমাদ্রির কথা শুনে কফির মগটা হাতে তুলে নিল। এক চুমুক খেয়ে সে মগটা আবারও হিমাদ্রির দিকে বাড়িয়ে দিল। তার চোখে কিছুটা অবিশ্বাস, কিছুটা ভয়ের মিশ্রণ ছিল।
কিন্তু সে কোনো কথা বলল না। হিমাদ্রি মগটা হাতে নিয়ে ঠান্ডা দৃষ্টিতে বলে, তবে মনে রাখ, এই ছোট ছোট কাজগুলোই তোর চাকরি। তুই যখন আমার সঙ্গে থাকবি তোর সব কিছু আমি ঠিকঠাক বলে দেব। পুতুল কফি খেয়ে মগটা ফেরত দেওয়ার জন্য উঠে যেতে উদ্যত হলো, কিন্তু হিমাদ্রি দ্রুত তার হাত টেনে ধরে আর পুতুলকে তার কোলে বসিয়ে দিয়ে বলে, আমি অফিসের কাজ করছি, আমাকে কফিটা খাইয়ে দে। পুতুল কোনো কথাই বলল না। তার হাত থেকে মগটা আবার নিয়ে হিমাদ্রির কাছে রেখে দিল। তার চোখে নীরব কষ্ট ছিল, কিন্তু সে হিমাদ্রির আদেশ অমান্য করতে পারল না। হিমাদ্রি পুতুলের দিকে এক কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে, আর শোন, আমার সামনে ওড়না নিয়ে ঘুরঘুর করবি না। ওড়না ছাড়া থাকবি। আমার প্রপার্টি তুই, তোকে আমি যেইভাবে ইচ্ছে সেইভাবে রাখবো, দেখবো। তার কথা শেষ হতে না হতেই হিমাদ্রি পুতুলের ওড়না ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর গম্ভীরভাবে বলে, পুতুলের চোখে এক ঝলক পানি চলে আসে। অপমানে তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল। চোখের কোণে জমে থাকা অশ্রু একে একে গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে হিমাদ্রি যেন আরো তৃপ্তি পাচ্ছিল। তার ঠান্ডা দৃষ্টিতে কোনো সহানুভূতি ছিল না, বরং যেন সে আনন্দ পাচ্ছিল পুতুলের কষ্টে। পুতুল কিছুই বলল না, কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মন যেন আরো এক ধাপ নিচে পড়ে গিয়েছিল, কিন্তু মুখে কিছুই বের হলো না। সে জানতো এই মুহূর্তে কিছু বলার মানে নেই। হিমাদ্রি পুতুলের সামনে এসে তার চুলের দিকে মনোযোগ দিল। চুপচাপ তার চুলে নাক ডুবিয়ে শ্যাম্পুর ঘ্রাণ নিতে লাগলো। পুতুলের গা তখন ঘিন ঘিন করে উঠছিল। শরীরের প্রতিটি কোষ যেন বিরক্তিতে সাড়া দিচ্ছিল, কিন্তু শিকলে বাধা থাকার কারণে সে কিছুই করতে পারছিল না। তার ভেতরে এক গভীর অস্বস্তি ছিল, তবে কিছুই বলার ছিল না। একটুও প্রতিরোধের শক্তি তার মধ্যে ছিল না। হিমাদ্রি আরো এক ধাপ এগিয়ে গেল। সে পুতুলের পেট চেপে ধরে, ঘাড়ে মুখ ঘেঁষে দাঁত বসিয়ে দিল। পুতুল আর্তনাদ করে ওঠে। সে আর্তনাদ হিমাদ্রির কাছে সেরা উপহার ছিল, যেন তার তৃপ্তি আরো পূর্ণ হয়েছে। পুতুলের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছিল, কিন্তু সে কিছু বলার সাহস পেল না। তার কণ্ঠের সব আওয়াজ যেন গিলে খাচ্ছিল এই ঘৃণিত পরিস্থিতি। হিমাদ্রি পুতুলকে ছেড়ে দিয়ে কড়া স্বরে বলে, আজকে দুপুরের রান্নাটা তুই করবি। তোকে আমার লিস্ট দিচ্ছি, কিন্তু মনে রাখবি কারো সাহায্য ছাড়া রান্না করতে হবে। সব যেন ঠিকঠাক হয়। লিস্টগুলো হচ্ছে বিরিয়ানি, সাদা ভাত, চিকেন ফ্রাই, স্যালাড, ডাল। পুতুল তার দিকে তাকালো। সে জানতো এই আদেশ মানা ছাড়া তার আর কোনো পথ নেই। তার চোখে এক ধরনের অনিশ্চয়তা ছিল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ ছিল না। সে সবে মুখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, যেন তার সমস্ত শক্তি আশা সবকিছু সরে যাচ্ছে। শুধু একটাই অনুভূতি ছিল, বাঁচতে হলে হিমাদ্রির সবকিছু মেনে চলতে হবে। রান্নাঘরে ঢুকেই পুতুল তাড়াতাড়ি কাজ শুরু করতে লাগলো। তার হাতে যে লিস্টটা ছিল তা দেখে তার মনে অদ্ভুত শূন্যতা চলে আসে। সমস্ত কাজ তার উপর চাপানো, একা একা সবকিছু করা, এটাই যেন তার জন্য একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রান্নাঘরের চারপাশে এক নিঃশব্দ শূন্যতা ছিল। তার কেমন যেন অনুভব হচ্ছিল সে এক টুকরো যন্ত্র হয়ে গেছে, যেটা শুধুমাত্র কাজ করে চলতে থাকে, কিন্তু এর মধ্যে কোনো সত্তা নেই। রান্নার এক পর্যায়ে হিমাদ্রি গিয়ে পুতুলকে জড়িয়ে ধরে দাঁত চেপে বলতে লাগলো, কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তোকে দেখি এখন আমার এই কথাটাই মনে হচ্ছে। হিমাদ্রি রান্নাঘর থেকে চলে যেতেই তার চোখ গড়িয়ে পানি পড়ে। বাবার বাড়ি কখনো রান্না করে খেতে হয়নি, আজ তাকে রান্না করতে হচ্ছে। হাতটা কেমন লাল হয়ে যাচ্ছে আগুনের তাপে। ওর এই অবস্থা দেখে হিমাদ্রি হেসে মনে মনে বলে, সবে শুরু, আরও বাকি আছে। লিভিং রুম থেকে হিমাদ্রি চেঁচিয়ে বলে, আর কতক্ষণ রান্না করবি? 3টা বাজতে চললো। সে তখন স্যালাড তৈরির কাজ করছে, টমেটো, শসা, গাজর কাটতে কাটতে। এই তো হয়ে গেছে। পুতুল রান্নাঘরের প্রতিটি কোণ থেকে খাবার এক এক করে বের করে এনে টেবিলে সাজাচ্ছিল। তার চোখে ক্লান্তির ছাপ। হাত একটু থেমে গিয়ে আবারও কাজ শুরু করছিল। প্রথমে সাদা ভাত, তারপর চিকেন ফ্রাই, ডাল এবং বিরিয়ানি। পুতুল তার কাজ শেষ করে পরপর সব খাবার সাজিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সালাদ একপাশে রাখা ছিল, এবং খাবারের মাঝখানে তার জীবনের অস্থিরতা, হতাশা যেন লুকিয়েছিল। কিন্তু সে কিছু বলতে পারছিল না, কারণ প্রতিটি কাজই তাকে মনে করিয়ে দিচ্ছিল যে হিমাদ্রির সামনে তার কোনো জায়গাই নেই। সে শুধু একটা যন্ত্র। হিমাদ্রি ডেভিল হেসে বলে, রুমে ছোটখাটো একটা বার আছে, সেখানে থেকে একটা ওয়াইন নিয়ে আয় তো। এই অপমানটারই বাকি ছিল। সে ক্লান্তের পা নিয়ে রুমের দিকে গেল। তারপর ওয়াইনের বোতলটা এনে দিয়ে সে গ্লাসে ঢেলেও দিল। পুতুল খাবার দিয়ে ফ্রেশ হতে যাচ্ছিল। তার মন কিছুটা ভারাক্রান্ত ছিল। হিমাদ্রি তার সামনে বসেই খাচ্ছিল, কিন্তু আচমকা সে পুতুলকে থামিয়ে দিয়ে বলে, কই যাচ্ছিস? পুতুল কিছুক্ষণ চুপ থেকে বলে, ফ্রেশ হতে যাচ্ছি। পুতুল শুধু এটাই বলে।
হিমাদ্রি এক চোখে তাকিয়ে বলে, ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবি। পুতুল শাওয়ার নিয়ে বের হয়ে নিচে আসে। শরীরটা কিছুটা শিথিল হয়েছিল, কিন্তু মনটা ছিল বিশাল এক অস্থিরতায় পরিপূর্ণ। শাওয়ারের ঠান্ডা পানিতে কিছুটা স্বস্তি মিলেছিল, তবে তার মধ্যে চাপের অনুভূতি কমেনি। পুতুলকে দেখে হিমাদ্রি বলে, তাড়াতাড়ি খেয়ে হাতে মেহেদি পড়বি, আমি পরিয়ে দেবো। পুতুল কিছু না বলে চুপচাপ খাবার নিয়ে বসে পড়ে। খাবার খেতে খেতে পুতুল অনুভব করছিল সে শুধু শারীরিকভাবেই খাচ্ছে না, বরং তার সমস্ত অনুভূতি এবং মনোভাবও যেন অদৃশ্যভাবে গিলে ফেলছে। হিমাদ্রির কথায় যেন কিছুটা চাপ তৈরি হচ্ছিল, আর মেহেদি পরানোর বিষয়টি তাকে আরো বিভ্রান্ত করছিল। মনে হচ্ছিল কিছু একটা তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সে তার দীর্ঘকাল সহ্য করতে পারবে না। পুতুলের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল হিমাদ্রি। তার আঙ্গুলগুলো মেহেদি দিয়ে আঁকাআঁকি করতে করতে পুতুলের মনের মধ্যে হাজারো চিন্তা ভিড় করছিল। তার চোখ বন্ধ হয়ে এসেছিল এক মুহূর্তের জন্য, যেন সে হারিয়ে যাচ্ছে কোথাও। মেহেদিটা তার হাতে খুব সুন্দরভাবে ফুটছিল, কিন্তু তার মন ছিল একেবারে আলাদা জায়গায়। পুতুল ভাবছিল বিয়ে নিয়ে কত মেয়ে স্বপ্ন দেখে, তারও ছিল। শুধু স্বপ্নই ছিল না, স্বপ্নের নায়কও ছিল। যে নায়ক সে কল্পনা করেছিল সে একদিন তাকে সুখী করবে, তাকে ভালোবাসবে, কিন্তু এখন সেই স্বপ্ন ভেঙে গেছে। যে নায়ক তাকে কখনো তার জীবনে সুখী করতে আসবে না, বরং তাকে একটা পুতুলের মতো ব্যবহার করে, যাকে কেউ কখনো জানতো না। যে মেয়েটার স্বপ্ন বাস্তবে কখনো রূপ নেবে না। মেহেদিটা পুতুলের হাতে শেষ হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে চোখ খুলে হিমাদ্রির দিকে তাকালো, কিন্তু মনে কোনো ইচ্ছে ছিল না। মনে হচ্ছিল তার জীবনের এই যাত্রা একমাত্র তার নিজের হাতেই শেষ করতে হবে, আর এই মেহেদি তার হাতে শুধু একটা চিহ্ন, একটা মেমোরি, যা তাকে তার অপূর্ণ স্বপ্নের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। হিমাদ্রি তাকে পায়েও মেহেদি দিয়ে দিচ্ছে, হাত পা সব মেহেদিতে রঙিন হচ্ছে, কিন্তু মনটা সাদা কালো হয়ে আছে। মন থেকে তো সেই মানুষটার মুখ সরাতে পারছে না, চোখের কোণে সেই মানুষটারই প্রতিচ্ছবি ভেসে উঠছে। মেহেদি পরা শেষ, সে এখন বসে আছে হিমাদ্রির ঘরে। হিমাদ্রি বলেছে যদি নড়াচড়া করে মেহেদি নষ্ট হয় তাহলে তাকে শাস্তি পেতে হবে। সে ভয়ে বসে আছে। একসময় তার বাবা তাকে খুব ভালোবাসতেন, তাকে হাসাতে খেলাতে পছন্দ করতেন। বাবার কোলেই সে শান্তি পেত, বাবার হাতে হাত রেখে মনের কষ্টগুলো ভুলে যেত। তবে আজ সে বাবার ছায়াও তাকে ছুঁতে পারছে না। সে যেন ভুলে গেছে কখন শেষবার বাবার মুখ দেখেছিল। এক অদ্ভুত শূন্যতা তার ভেতরে ঘুরছিল। ইচ্ছে হচ্ছিল এক্ষুনি ছুটে গিয়ে বাবার কাছে যেতে। তার মনে হচ্ছিল একবার যদি বাবা তাকে দেখতেন তাহলে হয়তো সে আবার আগের মতো শক্তি পেত, কিন্তু সে জানতো এই মুহূর্তে তা সম্ভব না। বাবার কাছ থেকে দূরে হিমাদ্রি অন্ধকার প্রকৃতির মধ্যে আটকে পড়ে আছে। তার ইচ্ছেগুলো দূরের স্বপ্নের মতো হয়ে আছে। সন্ধে হতে চলেছে। হিমাদ্রি পুতুলকে উদ্দেশ্য করে বলে, যা এখন রেডি হয়ে নে, একটু পর বিয়ে। বিয়ে শব্দটা শুনতেই পুতুলের বুকটা কেমন হু হু করে কেঁদে উঠল। তার শরীর যেন আর নিয়ন্ত্রণে ছিল না। বিয়ে এই শব্দটা তাকে এক ধরনের অদ্ভুত অস্থিরতায় ফেলে দিল। তার মনের মধ্যে আবেগগুলো একসঙ্গে ঢেউ তুলছিল। একদিকে যেমন তার চোখের সামনে হিমাদ্রির শীতল নির্দেশনায় ভরা ভবিষ্যৎ কল্পনা হচ্ছিল, অন্যদিকে তার মনে ভেসে উঠছিল তার বাবা, তার প্রিয় মানুষদের মুখ। বাবার কথা, প্রিয় মানুষটার কথা, তাদের হাসি, সবকিছু একে একে তার চোখের সামনে ভেসে উঠছিল। সেসব দিন মনে পড়ছিল যখন তারা তাকে ভালোবাসতো, স্নেহ করত। আর এখন সে জীবনে এক এক করে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। কিন্তু এই অধ্যায় কি সত্যিই তাকে তার পরিচয় দেবে? তার ভবিষ্যৎ কি কখনো সত্যিকার অর্থে তাকে সুখ দিবে? তার চোখের কোণে পানি জমেছিল, কিন্তু সে তা মুছতে পারেনি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে যদি ফিরে যেতে পারত, যদি একবারও তার প্রিয় মানুষদের কাছে ফিরে যেতে পারত, তাহলে তার সবকিছু আলাদা হতো। কিন্তু জানতো এই মুহূর্তে সবকিছু পাল্টে গেছে। তবে তার মনেও এক অদৃশ্য শক্তি ছিল। সে জানতো এই পরিস্থিতির মুখোমুখি হয়েই তাকে বাঁচতে হবে। এটাই তার বর্তমান জীবন, এই পথেই তাকে চলতে হবে। হাতের পায়ের মেহেদিটা তুলে রেডি হতে গেল। লাল রঙের লেহেঙ্গাটা অসম্ভব সুন্দর, কিন্তু তার কাছে বিষাক্ত কাটা লাগছে। হিমাদ্রির রুমে এসে দেখে পুতুল কোনো গহনা পরেনি, ফুলের মালা পরেনি। রেগে গেল সে। রেগে সে চুলের মুঠি ধরে বলে, কিরে, গয়না পরিসনি কেন? সাজিসনি কেন? আমি এখানে বসলাম, সুন্দর করে সাজ। সে তার চোখ দিয়ে পানি ঝরল। বিরক্ত হয়ে গয়নার বক্স থেকে গয়না পরিয়ে দিল। তারপর হালকা মেকআপ করিয়ে মাথায় ঘোমটা দিয়ে দিল। নিচ থেকে একজন খবর দিল কাজী এসেছে। ওকে নিয়ে গেল নিচে, কাজী বিয়ে পড়াচ্ছে। মহেন্দ্রক্ষণ এসে গেছে, এখন কবুল বলার সময়। হিমাদ্রি সবার আগে কবুল বলে ওঠে। এখন পালা পুতুলের। পুতুল চুপ করে আছে, তার কণ্ঠনালী দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। বাবার মুখটা চোখের সামনে ভাসছে, তার সাথে ভাসছে আরও একজনের মুখ।
চোখ দুটো ঝাপসা হয়ে উঠছে, আখি পল্লব ঝাপটা দিচ্ছে, টুপ করে পানির বিন্দু পড়ে। হিমাদ্রির খুব রাগ উঠছে, রাগে হাত পা কাঁপছে। একটু পুতুলের দিকে চেপে বসে সবার আড়ালে ওর কোমরটা খামচে ধরে ফিসফিস করে বলে, বাবার কথাটা মনে আছে? এখন সবটা তোর উপর, আমার কিচ্ছু যায় আসে না। অনেক কষ্ট করে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে 3বার কবুল বলে দিল। আলহামদুলিল্লাহ বলে উঠলো আশেপাশের মানুষ। তারপর রেজিস্টার পেপারে সাইনও করলো। বিয়ের পর্ব শেষ, সবাই চলে যেতে লাগলো। হিমাদ্রি পুতুলের হাতের কবজি ধরে টেনে রুমে নিয়ে এসে ছুঁড়ে মারে ফ্লোরে। তারপর দরজাটা লক করে ধীরে ধীরে ওর পায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আর গলাটা চেপে ধরে বলে, ওয়েলকাম টু হেল, মিসেস ফৌজিয়া পুতুল হিমাদ্রি চৌধুরী। কথাটা বলে কেমন অট্টহাসিতে ফেটে পড়ে সে। পুতুল কান চেপে ধরে। ভয়ঙ্কর লাগছে এই হাসি। এই হাসির ইঙ্গিত দিচ্ছে পুতুলের জীবনটা ঝরে পড়ে যাওয়ার। পুতুলকে তুলে উঠালো, তারপর কোলে নিয়ে সুইমিং পুলে নিয়ে ফেলে দেয় আর লোক ডেকে এতে বরফ দিতে বলে। একে তো শীতের দিন, তার উপর সুইমিং পুলের ঠান্ডা পানি, তার উপর বরফের টুকরো। মনে হচ্ছে আগে থেকেই প্ল্যান করা ছিল। হিমাদ্রির কথা মতো ওর লোককে পানিতে বরফের টুকরো নিয়ে এসে ঢেলে দেয়। হিমাদ্রি তীর্যক হেসে বলে, তোর শাস্তি, এইটা কবুল বলতে দেরি করেছিস, আমার কথার অবাধ্য হয়েছিস, এইটা তারই শাস্তি। আয়েশ করে চেয়ারে বসে একটা বিয়ার খুলে বিয়ারটা খাচ্ছে আর পুতুলের ঠান্ডা জড়সড় হয়ে কেঁপে ওঠা দেখছে। আজ পুতুল অসহায় সময়ের কাছে, নিয়তির কাছে। চোখের পানিটাও সুইমিং পুলের পানির সাথে মিলে মিশে যাচ্ছে। আগামী দিনগুলো তার জীবনে ভয়ঙ্কর দিন হতে চলেছে, সেইটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে অজ্ঞান হওয়ার অবস্থা পুতুলের। লাস্ট বিয়ারটা শেষ করে হিমাদ্রি বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে সুইমিং পুলটাতে এগিয়ে গিয়ে পুতুলকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। পুতুলের জ্ঞান নেই বললেই চলে। রুমে এসে পুতুলকে তার কোল থেকে নামিয়ে গায়ের সাথে মিশিয়ে এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে লাইটটা বন্ধ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। তারপর পুতুলকে বিছানায় নেওয়ার আগে ওর ড্রেসটা খুলে হিমাদ্রি একটা শার্ট পরিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর কম্বলটা টেনে দেয়। সেও ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে পুতুলের চোখে মুখে পানির ঝাপটা দিল। কাঁপতে কাঁপতে পুতুল চোখ খুলে তাকায়। চোখ খুলে হিমাদ্রি নামের পাষাণ পুরুষটাকে দেখতে পেয়ে আবারও চোখ বন্ধ করে নিল। হিমাদ্রি আবারও আলমারিটা খুলে লং ব্লেজারটা নিয়ে পুতুলকে পরিয়ে দিয়ে পুতুলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। হিমাদ্রির বুকের আর্দ্রতায় পুতুলের কম্পন কিছুটা কমেছে, কিন্তু শরীরটা কেমন গরম গরম লাগছে, মনে হয় জ্বর আসবে। হিমাদ্রি বিছানা থেকে নেমে কিচেন রুমে এসে কাজের লোকদের বলল স্যুপ করে দিতে। ওর কথা মতো ওরা স্যুপ বানাতে বসে। বেশ কিছুক্ষণ পর স্যুপটা রেডি হতেই স্যুপটা নিয়ে রুমে আসে হিমাদ্রি। শোয়া অবস্থায় পুতুলকে স্যুপটা খাইয়ে পানিতে মেডিসিনটা গুলিয়ে খাইয়ে দিল আর স্যুপের বাটিটা টেবিলের উপর রেখে পুতুলকে নিজের সাথে মিশিয়ে ঘুমিয়ে গেল। সকালে সবার আগে হিমাদ্রির ঘুম ভাঙে। রুমে নরম আলো ঢুকছে জানলার পর্দা ফাঁক করে। সে ধীরে ধীরে পুতুলের দিকে তাকালো। পুতুল তখনও ঘুমিয়ে আছে, তার মুখটা কেমন শান্ত, কিন্তু সেই শান্তির আড়ালে যেন অসহায়তার ছায়া লেগে আছে। হিমাদ্রির ধীর হাতে পুতুলের কপালে স্পর্শ করে। জ্বরটা প্রায় কেটে গেছে, তবে হালকা তাপ এখনো রয়ে গেছে। পুতুলের শ্বাস প্রশ্বাসের নরম শব্দ তার কান ছুঁয়ে গেল। তার চোখে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি খেলে গেল, কিন্তু সেটা ঠিক দয়া, মায়া নাকি কি অন্য কিছু সে নিজেও বুঝতে পারল না। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রয়। পুতুলের নিঃশ্বাসের নরম ওঠানামা আর শান্ত মুখটা যেন এক মুহূর্তের জন্য তাকে থামিয়ে দিল। নিজের ইচ্ছাটাকে দমাতে না পেরে সে ধীরে ধীরে পুতুলের ঠোঁটের কাছে ঝুঁকে আলতো করে তার অধর ছুঁয়ে দিয়ে নিজের মধ্যে এক বিজয়ের অনুভূতি দেয়। এরপর সে আর এক ধাপ এগিয়ে পুতুলের গলায় মুখ গুজে রয়। তার গলার মৃদু ঘ্রাণ, ত্বকের উষ্ণতা সবকিছু যেন হিমাদ্রির ভেতরে এক অদ্ভুত আনন্দের স্রোত বইয়ে দিল। তার ঠোঁট ধীরে ধীরে আরো নিচে নামে। পুতুলের পেটের উপর এক গভীর চুমু এঁকে দেয়, যেন নিজের ছাপ রেখে গেল। সেই মুহূর্তে সে যেন নিজের ইচ্ছের এক নতুন মাত্রায় পৌঁছালো। তার ঠোঁটের চাপটুকু পুতুলের গায়ে রেখে সে বিছানাতে উঠে দাঁড়ালো। একবার পেছনে ফিরে পুতুলের ঘুমন্ত মুখের দিকে তাকালো। তারপর দ্রুত ওয়াশরুমে এগিয়ে গেল, যেন তার মনের উত্তেজনা গোপন করার আর কোনো উপায়ই ছিল না। এখনো অনেক কিছু বাকি মেরি জান, মনে মনে বলল হিমাদ্রি। তার ঠোঁটের কোণে এক ডেভিল হাসি ফুটে ওঠে। সূর্য তখন ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঠছে। হিমাদ্রি বাগানে হাঁটছে ধীর পায়ে। তার প্রতিটি পদক্ষেপে এক অদ্ভুত দৃঢ়তা। বাগানের ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগছে, কিন্তু তার মন যেন কোনো গভীর ভাবনায় নিমগ্ন।
গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় ঝকঝক করছে। হিমাদ্রি এক হাত পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে একটা গোলাপের গাছের কাছে থেমে গেল। গাছের টাটকা লাল গোলাপটা তার নজর কেড়ে নিল। গোলাপের কাঁটা হাতে লাগতে পারে জেনেও সে খুব সাবধানে খুব সাবধানে ফুলটা ছিঁড়ে নিল। গোলাপের সুগন্ধটা গভীর শ্বাস নিয়ে নিল হিমাদ্রি। তার চোখে তখনও পুতুলের সে অসহায় মুখটা ভাসছে। সে নিজেকে নিয়ে একটা অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেল। পুতুলের প্রতি যে অনুভূতিটা তার মনে জন্ম নিচ্ছে, সেটা কি আদৌ ভালোবাসা নাকি অন্য কিছু? সে নিজেই তার উত্তর খুঁজে পাচ্ছে না। গোলাপটা হাতে ঘুরিয়ে দেখতে দেখতে হিমাদ্রি আপন মনেই বলে, তুমি আমার নিয়তি পুতুল। আমি চাইলেও তোমার থেকে দূরে সরে যেতে পারবো না। একটা গভীর নিঃশ্বাস ফেলে সে বাগানের আরেক কোণে গিয়ে দাঁড়ালো, যেখানে একজোড়া পাখি তাদের বাসায় ডানা ঝাপটাচ্ছে। সেই দৃশ্যটা দেখে তার মনে একটু প্রশান্তি এলেও পুতুলের প্রতি নিজের অধিকার বোধ যেন তার মনে একরকম অস্থিরতা তৈরি করে। সে পেছনে তাকালো। দূর থেকে জানলার পর্দার ফাঁক দিয়ে রুমের ভেতরটা কিছুটা দেখা যাচ্ছিল। পুতুলকে এখনো ঘুমিয়ে আছে? তার মনে আবার সেই প্রশ্নটা জাগলো। নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইলেও তার পা আবার সেই রুমের দিকে অজান্তে এগিয়ে যাচ্ছিল। রুমে এসে দেখে পুতুল এখনো ঘুমোচ্ছে। তপ্ত শ্বাস ফেলে সে ওই দিকে এগিয়ে যায়। পুতুলকে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু উঠল না। অবশেষে ঠান্ডা পানি ঝাপটা দিল। পুতুল পিটপিট করে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে? হিমাদ্রি তার গম্ভীর ভরাট মুখেই বলে, উঠে ফ্রেশ হয়ে নে, বাবাকে দেখতে যাবি না? বাবার নামটা শুনে তড়াক করে চোখ মেলে তাকায় পুতুল। তারপর আশেপাশে তাকিয়ে অন্য একটা অচেনা রুম দেখে। তারপর আস্তে আস্তে মনে পড়ে কালকের কথা। ভয়ে কুকড়ে চোখ বন্ধ করে নেয়। তারপর আবার চোখ মেলে নিজের দিকে তাকিয়ে স্তব্ধ। ওর যতটুকু মনে পড়ছে, ও কাল বিয়ের লেহেঙ্গা পরা ছিল, আর সুইমিং পুলে ছিল। বাকিটা মনে নেই। নিজের দিকে তাকিয়ে আবার হিমাদ্রির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার ড্রেস কে চেঞ্জ করেছে? কাঠখোট্টা উত্তর। অবশ্যই। আমি, কোনো সন্দেহ আছে? আপনি এটা কিভাবে করলেন? না করার কোনো কারণ আছে কি? তুই আমার স্ত্রী, তোকে স্পর্শ করার পূর্ণ অধিকার আছে। কাল তোর তিল দেখেছি, তোর সৌন্দর্যের প্রকাশ না করলেই নয়। কতটা জঘন্য আপনি! সেটা সময় এলেই বুঝতে পারবি। এখন কি রেডি হবে নাকি তোকে রেখে চলে যাব? আপনার কাছে একটা রিকোয়েস্ট, কাল যে আপনাকে বিয়ে করেছি এই কথাটা বাবাকে বলবেন না। বাবা সহ্য করতে পারবে না। আমি কেন মানবো তোর কথা? মানলে কি দিবি? ভাব পুতুল, ভাব। আমার দেওয়ার মতো কিছু নেই। হিমাদ্রির শয়তানি হাসি আরো বাড়ে। তার চোখে এক ধরনের তীব্র খেলা ছিল। পুতুলের দিকে তাকিয়ে সে বলে, তোর দেয়ার মতো কিছু নেই বলছিস, কিন্তু আমি জানি তোর মধ্যে এমন কিছু আছে যা আমি চাই। পুতুল অবাক হয়ে হিমাদ্রির দিকে তাকায়। তার মুখের প্রতিটি রেখা প্রশ্নে ভরা। কি বলতে চাইছেন আপনি? হিমাদ্রি তার ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি নিয়ে বলে, তোর আত্মসম্মান, তোর শক্তি। তুই জানিস তুই যতটা সহ্য করতে পারবি ততটা আমি নিব। তুই চাইলেও আমার হাত থেকে বেরিয়ে যেতে পারবি না পুতুল। আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি। পুতুলের চোখে ভয় আর সংশয়ের ছাপ ফুটে ওঠে। সে মাটিতে মাথা নুইয়ে ফেলে। কিছু বলার মতো অবস্থায় ছিল না। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলের কাছে এগিয়ে এসে বলে, তোর ভেতরে এক শক্তি আছে যা তুই নিজের চিত্তে লুকিয়ে রেখেছিস। আমি সেটা চেয়েছি পুতুল। তুই আমার হয়ে গেলেই আমি তোর সবচেয়ে বড় চাহিদা পূরণ করব। তুই আমার হতে পারবি, একদম আমার। তোর কিচ্ছু বাকি থাকবে না। পুতুল বাধ্য হিমাদ্রির কথা শুনতে। পুতুল কান্নারত কণ্ঠে বলে, আপনি যা চান তাই হবে। ভেরি গুড পুতুল। আজ রাতের জন্য রেডি থাকিস। আজ রাতটা তোর জন্য কষ্টের হবে, আর আমার জন্য মধুর মিলন হবে। উফ, কি আনন্দ মাই সুইট হার্ট। বলেই পুতুলের পেট টেনে ধরে নিজের কাছে নিয়ে সে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। ঠোঁট ছাড়া পেতে টেনে টেনে শ্বাস নিয়ে তারপর ওয়াশরুমে চলে যায়। হিমাদ্রিও যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর অফিসের সব কিছু গুছিয়ে নিচ্ছে। পুতুল ফ্রেশ হয়ে আসতেই একবার পুতুলের দিকে তাকিয়ে বলে, চল ব্রেকফাস্ট করে দিই। হিমাদ্রির কথায় পুতুল মাথা নিচু করে বলে, এই তো খাচ্ছি। হিমাদ্রি চোখ কুচকে বলল, খাওয়ার লক্ষণ তো দেখতে পাচ্ছি না। প্লেটে নেড়ে চেড়ে রাখলে সেটা খাওয়া হয় না পুতুল। পুতুল চুপচাপ রয়। তার হাতে চামচটা ধরা থাকলেও প্লেট থেকে আর খাবার তুলতে পারছিল না। তার মনে অজস্র চিন্তা ভিড় করছিল, কিন্তু কোনোটাই মুখে আসছিল না। হিমাদ্রি চেয়ারটা পেছনে ঠেলে বসার ভঙ্গি বদলালো।
তার চোখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। তুই কি চুপ করে বসে থাকার জন্য আমার স্ত্রী হয়েছিস, নাকি আমার জন্য কিছু করার জন্য? পুতুল মাথা তুলে তার দিকে তাকালো, চোখে অপমান আর অভিমানের ছায়া। আপনার জন্য তো সব কিছুই করছি, আর কি করতে হবে? হিমাদ্রি একগাল হেসে বলে। তুই জানিস না পুতুল, আমার জন্য তোর অনেক কিছুই করার বাকি আছে, তবে তার আগে ঠিকমতো খেয়ে নে। তোর শরীর দুর্বল থাকলে আমার কোনো কাজে আসবে না। পুতুল একটুও কথা না বলে প্লেট থেকে একটা চামচে খাবার মুখে তুলে তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে, কিন্তু সে সেটা লুকিয়ে রাখার চেষ্টা করে। হিমাদ্রি সেটাও লক্ষ্য করলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে আবার তার চেয়ার টেনে পুতুলের আরেকটু কাছে এনে তারপর পুতুলের সামনে খাবারটা তুলে ধরে। আকস্মিক এমন হওয়াতে পুতুলের চোখ বড় বড় হয়ে যায়। সে বোঝার চেষ্টা করছে যা হচ্ছে তাকে চোখে ভ্রম নাকি সত্যি। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রয়। তার হাতে চামচটা টেবিলে রেখে ধীরে বলে, আপনার যত ইচ্ছা খেলান, কিন্তু এভাবে আপনি আমাকে দুর্বল করে ফেলেছেন। নিজের ইচ্ছায় কিছু করার শক্তি আমি আর পাচ্ছি না। হিমাদ্রি গভীর দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে বলে, তুই শক্তি হারাচ্ছিস না, বরং শক্তি যোগাচ্ছিস। তুই এখনো বুঝতে পারছিস না, সময় হলে সব বুঝবি। এখন মুখ খুলে খা। পুতুল বাধ্য হয়ে মুখ খুলে চামচটা তার ঠোঁটে ছুঁয়ে হিমাদ্রি একটু হাসি লুকালো না। তার চোখে তখনও সেই আগ্রাসী নিয়ন্ত্রণের ঝিলিক। তুই যত আমার উপর রাগ করবি, ততই তোর উপর আমার অধিকার বাড়বে পুতুল। পুতুল নিচু গলায় বলে, আপনার অধিকার তো পুরোপুরি আছে, এখন আর নতুন করে কিছু বলার নেই। হিমাদ্রি হেসে বলে, তোর এই কথা শুনতে আমার ভালো লাগে। তবে শোন, আজ তুই একদম আমার ইচ্ছে মতো চলবি। আমি চাইলেই তোর মুখে হাসি আনতে পারি, আবার চাইলেই কান্না। সেটা যেন তুই ভুলে যাস না। পুতুল আর কিছু বলল না। তার ভেতরের তোলপাড় যতই গভীর হোক, সে মুখে কিছু প্রকাশ করে না। পুতুল খাবার শেষ করে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে তখন অস্থিরতার ঝড়, চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ নিয়ে সে হিমাদ্রির দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কোথায় যাচ্ছিস? হিমাদ্রি গভীর গলায় প্রশ্ন করে। পুতুল কিছুটা থমকে দাঁড়িয়ে পেছনে না তাকিয়ে বলে, বাবাকে দেখতে হসপিটাল যাব। হিমাদ্রি তার চেয়ারটা পেছনে ঠেলে দাঁড়িয়ে বলে, তুই একা কোথাও যাবি না, আমি সঙ্গে যাচ্ছি। তুই আমার স্ত্রী এখন, আর তোর প্রত্যেকটা পদক্ষেপ আমার অধীনে। এটা যেন তুই ভুলে না যাস। পুতুল ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলেও সেটা প্রকাশ করলো না। ধীর গলায় বলল, আপনার ইচ্ছা মতো সব কিছুই তো হচ্ছে, তাই যেটা আপনি ঠিক মনে করেন সেটাই করুন। হিমাদ্রি এক চিলতে হাসি নিয়ে পুতুলের দিকে এগিয়ে গেল। ঠিক বলেছিস, তবে শোন, তোর বাবার সামনে আমাদের সম্পর্ক নিয়ে কিছু বলবো না। তুই যা বলেছিস আমি সেটা মেনে নিয়েছি, তবে এটা যেন তুই ভুলে না যাস, আমি যা করব সব আমার নিজের শর্তে। তোর বাবার জন্য আমার এই এতটুকু সৎ থাকার কারণ শুধু তুই। পুতুল চোখ নামিয়ে বলে, ধন্যবাদ। বাবাকে আঘাত দিয়ে আমার আর কিছুই অবশিষ্ট থাকবে না। হিমাদ্রি তার চশমাটা চোখে লাগিয়ে বলে। তুই এখন রেডি হ, আমি গাড়ি বের করছি। পুতুল মাথা নিচু করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার মনে তখন শুধু একটাই ভাবনা, সে কি আর কোনোদিন নিজের ইচ্ছে মতো জীবনযাপন করতে পারবে, নাকি এই সম্পর্কের অদৃশ্য শিকল তাকে চিরদিন বেঁধে রাখবে। কিছুক্ষণের মধ্যে দুজন রেডি হয়ে গাড়িতে ওঠে। হিমাদ্রি স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালাতে শুরু করে। গাড়ির ভেতরে অদ্ভুত এক নীরবতা। পুতুল জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চোখে যেন কোনো দৃশ্যই ঠিকঠাক পৌঁছাচ্ছিল না। ছুটে চলল শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছানোর পর হিমাদ্রি ডাক্তারের চেম্বারে গিয়ে রোগীর অবস্থা নিয়ে কথা বলছে, আর পুতুল বাবার কেবিনে গিয়ে চুপচাপ বসে রয়। বাবার কপালে আলতো করে হাত রাখে, তারপর তার হাত ধরে আস্তে করে ফিসফিস করে বলে, চিন্তা করো না বাবা, তোমাকে সুস্থ করার জন্য যা করার দরকার আমি সব করব। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আমি তোমার পাশে আছি। পুতুলের চোখে জল জমে ওঠে, কিন্তু সে সেটা মুছে ফেলে যাতে কেউ দেখতে না পায়। বাবাকে এমন অসহায় অবস্থায় দেখে তার মন ভেঙে যাচ্ছিল। মেডিসিনের প্রভাবে তার বাবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তার শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে পুতুল কিছুটা স্বস্তি পেল, কিন্তু তার মনে তখনও অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছে। ডাক্তার সাথে কথা বলে হিমাদ্রি কেবিনে আসে। ঢুকেই তার নজরে পড়ে পুতুলের চোখ ভিজে গেছে। সে ধীরে ধীরে পা টিপে পুতুলের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। স্পর্শ পেয়ে পুতুল মাথা ঘুরিয়ে দেখে হিমাদ্রিকে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার মুখে কেমন যেন এক নীরব অভিমান। হিমাদ্রি একটু ঝুঁকে হাঁটু কেড়ে বসে আর পুতুলের চোখের পানি মুছে দেয়।
তার কণ্ঠস্বরে মিশেছিল নরম ধীরতা। কাঁদছিস কেন? তোর বাবা ভালো আছেন, অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে। এত সহজে হার মানলে চলবে না, শক্ত হতে হবে তোকে। পুতুল চুপ করে রয়। হিমাদ্রি আবারও বলে, তোর থেকে ছোট বয়সে আমি আমার বাবা মাকে হারিয়েছি, একা বড় হয়েছি। তোর মাথার উপর তো এখনো ছাদ আছে, আমার কুটিরে আশ্রয় তো পেয়েছিস। পুতুল কষ্টে ভরা গলায় বলে। আপনার কুটির আদৌ নিরাপদ তো? তার প্রশ্নে অভিমানের সুর যেন স্পষ্ট হয়ে উঠল। হিমাদ্রি একটু থমকে গভীর দৃষ্টিতে তার দিকে তাকায়। তোর কি মনে হয় সেটা নিরাপদ নয়? পুতুল তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু আর কোনো উত্তর দিল না। তার মনের গভীরে ক্লান্তি এবং অসহায়তা যেন মুখে এসে জমা হয়েছিল। কথা বলার মতো শক্তিও যেন সে হারিয়ে ফেলেছিল। সে শুধু এক দৃষ্টিতে তার বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে রয়, যেন সব উত্তর সেখানেই লুকিয়ে আছে। হিমাদ্রি কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকলো পুতুলের দিকে। তার মনের ভেতরে যেন অজানা এক অনুভূতি খেলে গেল, কিন্তু সে সেটা চেপে রেখে উঠে দাঁড়ায়। কেবিনের জানলার কাছে গিয়ে বাইরে তাকিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে পুতুল, বিশ্বাস রাখতে শিখ। পুতুলকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল হিমাদ্রি। এক পলক পুতুলের দিকে তাকিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করে সে। পুতুল নীরবতার দেয়াল ভেঙে বলে, আমি লেখাপড়া শেষ করতে চাই, আপনি লেখাপড়ার করার অনুমতি দিলে। দিতে পারি একটা শর্তে। কি শর্ত? বাড়ির গাড়ি নিয়ে যেতে হবে আর গাড়ি নিয়ে আসতে হবে। মেয়ে বন্ধু রাখা যাবে কিন্তু ছেলে বন্ধু নয়। রাজি থাকলে কাল থেকে কলেজে জয়েন কর। আর হ্যাঁ, অবশ্যই বোরকা হিজাব মেনটেন করতে হবে। আমি চাই না আমার বউকে আমি ছাড়া অন্য কেউ দেখুক। পুতুল হিমাদ্রির কথায় থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে মিশে গেল অবাক ও ক্ষোভ, কিন্তু সে নিজেকে শান্ত রেখে বলে, আপনার শর্ত মানলে যদি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি তবে আমি রাজি। তবে একটাই প্রশ্ন, আমি কি কখনো স্বাধীন হতে পারবো না? সবসময় কি আপনার শর্তে চলতে হবে? হিমাদ্রি গাড়ি চালাতে চালাতে একবার পুতুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, স্বাধীনতা মানে কি জানিস? নিজের সীমা বোঝা। আমি তোর সীমা বেঁধে দিচ্ছি যাতে তুই ভুল পথে না যাস। আমার বউ হিসেবে তোর জায়গা শুধু আমার পাশেই থাকবে, কারো নয়। পুতুল কোনো উত্তর দিল না। তার মন বিষণ্ণ হয়ে উঠল। মাথা জানলার কাছে ঠেকিয়ে বাইরে তাকিয়ে রয়। চোখের সামনে এগিয়ে যাচ্ছিল ঠিক যেমন তার জীবন, যেটা এখন হিমাদ্রির শর্তে বাঁধা। গাড়ি এগিয়ে চলে। দুজনের মাঝে নীরবতা যেন আরো ঘনীভূত হয়ে উঠল। ট্রাফিক সিগন্যালে থামলো গাড়িটা। হিমাদ্রির চোখ পড়ে রাস্তার ধারে এক পিচ্চি ফুল বিক্রি করছে। মনে মনে ভাবলো, ফুল দিলে যদি ম্যাডামের মনটা ভালো হয়। তাই জানলার কাজটা নামিয়ে চোখের ইশারায় পিচ্চিটাকে ডাকে। পিচ্চিটা ফুল নিয়ে এলো। হিমাদ্রি পিচ্চিটার গাল টেনে দেয়, তারপর বলে, এক গোচ্ছা লাল গোলাপ আর সাদা কাঠগোলাপের সংমিশ্রণে তোড়া বানিয়ে আমার পাশে বসা ম্যাডামকে দিও। মেয়েটা তাই করলো। ফুলের তোড়া বানিয়ে পাশের সাইডে গিয়ে দরজার জানলাতে টোকা দেয়। জানলাতে টোকা পড়তেই চোখটা খুলে তাকায়, দেখে একটা পিচ্চি। জানলাটা খুলে দিতেই পিচ্চিটা ফুলের তোড়া তার দিকে এগিয়ে দিল। হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিল পুতুল। তারপর আফসোসের সুরে বলে, আমার কাছে টাকা নেই। হিমাদ্রি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তোর কাছ থেকে টাকা চাইছে ননসেন্স একটা। আমি সাথে থাকলে তোর টাকা লাগবে না। আর না, টাকা নিয়ে চিন্তা করতে হবে তোর তোর জামাইয়ের অঢেল টাকা। তারপর 500 টাকা বের করে পিচ্চিটার হাতে দিয়ে বলে। সব তোমার টাকা। পিচ্চি মুগ্ধ চোখে টাকার নোটটা হাতে নিয়ে বলে, আপনার মতো ভালো মানুষ খুব কম দেখেছি স্যার। আল্লাহ আপনাদের দুজনকে সুখে রাখুক। বলে সে দ্রুত চলে গেল। পুতুল হিমাদ্রির দিকে তাকিয়ে বলে, আপনার এইসব দেখানোর দরকার ছিল না। আমি তো আর এইসব ফুল টাকা দিয়ে সুখী হওয়ার মতো মানুষ নই। হিমাদ্রি ঠান্ডা গলায় বলে, তুই সুখী হওয়ার মতো মানুষ কিনা সেটা আমি ঠিক করব। তুই শুধু দেখবি আমি তোকে কিভাবে খুশি রাখি। পুতুল তিক্ত স্বরে বলে, যে খুশি অন্য কারো শর্তে আসে সেটা কি খুশি হয় না, শুধু একটা বোঝা? হিমাদ্রি একগাল হেসে বলে, বোঝা নাকি খুশি সেটা সময়ই বলবে। তবে একটা কথা মনে রাখ পুতুল, তোর যখন যা প্রয়োজন হবে সেটা আমি ঠিক বুঝি। এখন এই তোরা নিয়ে তোর মুখে হাসি দেখতে চাই। পুতুল মাথা ঘুরিয়ে আবার বাইরের দিকে তাকিয়ে রয়। ফুলের তোড়া তার কোলে পড়েছিল। হিমাদ্রি তার প্রতিক্রিয়া দেখে আর কিছু না বললেও তার চোখে একটা বিজয়ের হাসি ফুটে ওঠে। গাড়ি সিগন্যাল পেরিয়ে আবার চলতে শুরু করে। পুতুলের হাত আলতো করে ফুলের তোড়া স্পর্শ করলো। হয়তো তার মনে এক ঝলক নরম অনুভূতি খেলে গেল, কিন্তু সে তা প্রকাশ করলো না। বাড়ির সামনে গাড়িটা এসে থামে। পুতুল নামতে হিমাদ্রিও নামে। হিমাদ্রি পুতুলকে ডেকে উঠল। পুতুল,
পেছনে ফিরে তাকাতে হিমাদ্রি দ্রুত পায়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলে, এখন রেস্ট নিবি, দুপুরে ঠিক মতো খাবি। তুই খেয়েছিস কিনা আমি কিন্তু ঠিক খেয়াল রাখবো। মনে করে মেডিসিন নিবি। আর শুন, আমি তো সারাদিন কাজে থাকবো। এই মিটিং তো সেই মিটিং, আমার তো এনার্জির দরকার। হায় আমার কাছে আয়। বলেই কোমরটা টেনে নিয়ে কপালে গভীরভাবে একটা চুমু এঁকে দেয়। এতে করে চোখ বড় বড় হয়ে যায় পুতুলের। পুতুল বিস্ময়ে তাকিয়ে রইল হিমাদ্রির দিকে। তার চোখে লজ্জা, রাগ আর হতবাক হওয়ার মিশ্র অনুভূতি স্পষ্ট। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত পেছনে সরে গেল। আপনি এমন করলেন কেন? পুতুল ক্ষীণ স্বরে বলল, তার কণ্ঠে অসন্তোষ স্পষ্ট। হিমাদ্রি হেসে বলে, আমার বউ তুই, তোকে আদর করবো না তো কাকে করব? এটা তো আমার অধিকার। পুতুল ঠোঁট চেপে রইল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর মাথা নিচু করে বলে, আপনার অধিকার মানে এই নয় যে আমার ইচ্ছাকে উপেক্ষা করবেন। হিমাদ্রি কপাল কুঁচকে বলে, তোর ইচ্ছার কথা আমি ঠিকই বুঝি পুতুল, তবে তুই যত দ্রুত এটা মেনে নিবি ততই ভালো। আমার ভালোবাসা জোর করে নয়, তুই একদিন নিজেই এটা চাইবি। পুতুল কিছু না বলে দ্রুত বাড়ির ভেতরে চলে গেল। তার মনে এক অজানা অস্বস্তি। হিমাদ্রির আচরণে সে নিজেকে অদ্ভুত এক দ্বন্দ্বের মধ্যে আটকে ফেলেছে। পুতুলে যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ফেলে হিমাদ্রি। তারপর বলে ওঠে, তোমাকে বাঁধিব আমারও বাহুডোর। আজ রাতেই বাকি খাঁচায় বন্দি করতে হবে, নয়তো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হিমাদ্রি গাড়ি নিয়ে অফিসের দিকে চলে গেল। সেদিনের মিটিংগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, আর সে জানতো তার সময়টা এখন কাজে ডুবে থাকার। অফিসে পৌঁছানোর পর সে তার কাজের পুরোপুরি ডুবে গেল। ফোন, ইমেল, মিটিং সব কিছুতেই তার মনোযোগ ছিল, কিন্তু মনের এক জায়গায় পুতুলের কথাও ঘুরছিল। পুতুলের মুখ, তার নীরবতা, তার চোখে জ্বলন্ত প্রশ্ন সবকিছুই তার মনে আকস্মিক হয়েছিল। হিমাদ্রি মিটিংয়ের দিকে সম্পূর্ণ মনোযোগ দিল। তার ভেতরের উদ্বেগ এবং চিন্তা সত্ত্বেও সে জানতো এই মিটিং তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কথা, প্রতিটা সিদ্ধান্তের পরিণতি তার ভবিষ্যতের উপর নির্ভর করবে। মিটিংয়ের শুরু থেকে সে লক্ষ্য করলো অংশগ্রহণকারীরা তার দিকেই তাকিয়ে রয়েছে, অপেক্ষা করছে তার পরবর্তী নির্দেশনার জন্য। সে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কণ্ঠে বিষয়গুলো উপস্থাপন করতে শুরু করে। এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। হিমাদ্রি বলল, আজকের মিটিংয়ের ফলাফল আমাদের সামগ্রিক পরিকল্পনাকে সামনে এগিয়ে নেবে। আমাদের লক্ষ্য স্পষ্ট এবং আমি নিশ্চিত যে আমরা একসঙ্গে তা অর্জন করতে পারবো। তার দৃঢ় বক্তব্য এবং বিশ্লেষণী মনোভাব দেখে সবাই বুঝতে পারল হিমাদ্রি তার কাজের জন্য পুরোপুরি প্রস্তুত। তার এই পেশাদারিত্বে, এই শক্তিতে কেউ কোনো ভুল খুঁজে পেল না। এই মিটিংয়ের শেষে হিমাদ্রি নিজের ভেতরে এক ধরনের প্রশান্তি অনুভব করল। এটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, এবং সে জানতো যে এই মিটিংয়ের সিদ্ধান্তগুলো তার ভবিষ্যতে নির্ধারণ করবে। হিমাদ্রি কাজ করতে করতে অনুভব করলো সময়টা বেশ দ্রুতই চলে গেছে। ডেস্কের সামনে বসে বসে তার দৃষ্টি অনেক কিছুতেই বিভ্রান্ত হয়ে পড়েছিল। তবে এখন লাঞ্চের সময় হয়ে গেছে। সে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, একবার অফিস রুমের দিকে তাকালো, কিছু মুহূর্তের জন্য থেমে রইল। তারপর নিজের দৃষ্টি সোজা করে লাঞ্চ রুমের দিকে পা বাড়ালো। তার মনোযোগী মিটিংয়ে এবং কাজের মাঝে সময় কিভাবে চলে গেছে সে নিজেও অবাক। কিন্তু এখন মনে হলো একটু বিরতি নেওয়া উচিত। শরীর আর মন কিছুটা সতেজ হলে কাজের ফল আরও ভালো আসবে। লাঞ্চ রুমে পৌঁছানোর পর হিমাদ্রি নিজের পছন্দের খাবার নিয়ে একপাশে গিয়ে বসলো। কিছুক্ষণের জন্য মাথা ফাঁকা করে একটু বিশ্রাম নেয়। বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিল। কাজের মেয়েদের মধ্যে একজন ফোন ধরতেই হিমাদ্রি বলে, তোমাদের ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডাম তো ঘুমাচ্ছে। সেই যে এসে ঘুমাচ্ছে আর ওঠেনি। ও, এক কাজ করো, ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে খেতে বলো। বলো যে স্যার বলেছে। কাজের মেয়ে কিছুটা অস্বস্তিতে পড়ে বলল, স্যার, কিন্তু ম্যাডাম তো একটু অসুস্থ, কেমন যেন মেজাজ খারাপ ছিল সকাল থেকে। হিমাদ্রি একে একে শ্বাস টানলো এবং ধীরভাবে বলল, তুমি শুধু বলো আমি বলেছি, আর বেশি কিছু নয়। কাজের মেয়ে রয়ে গিয়েছিল কিছুটা বিভ্রান্ত। তবে হিমাদ্রির নির্দেশ না মানলে তার পরিণতি কি হতে পারে সেটা সে জানতো। তাই সে ফোনে কথা বলেই ঘরটার দিকে চলে গেল পুতুলকে ঘুম থেকে ওঠানোর জন্য। হিমাদ্রি ফোন রেখে নিজের কাজে মনোযোগী হতে লাগলো। তবে মনে মনে পুতুলের প্রতি কিছুটা চিন্তা ছিল। পুতুল যদি আজও মানসিকভাবে শক্ত না হতে পারে, তাহলে তো ব্যাপারটা আরো জটিল হবে। ভাবছিল সে তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যেতে হবে। মেয়েটার ডাকে পুতুল আস্তে আস্তে চোখ খুলে। তার চোখের কোণে ঘুমের ছাপ স্পষ্ট ছিল। একটু নড়াচড়া করে বিছানায় বসে রয়। শরীরটা শক্ত হয়ে গেছে।
মনে হচ্ছিল যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। কাজের মেয়ে পুতুলের কাছে এসে বসলো, বলল, ম্যাডাম, স্যার বলেছে আপনাকে লাঞ্চ করতে হবে। ওঠেন, একটু ফ্রেশ হয়ে নেন। পুতুল এক দৃষ্টিতে তার দিকে তাকালো, তারপর একটু নড়ে চড়ে বিছানা থেকে উঠতে চেষ্টা করে। তার চোখে কিছুটা শূন্যতা ছিল, যেন কিছু বলতে চাইলেও কোনো শব্দ বের হচ্ছিল না। মেয়েটাকে বলল, তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে আসছি। বলে পুতুল ফ্রেশ হতে গেল। পুতুল ফ্রেশ হয়ে নিচে নেমে ডাইনিং টেবিলে বসে। কিছুক্ষণ পর কাজের মেয়েটা এসে তার সামনে খাবার রেখে গেল। পুতুল চুপচাপ খেতে শুরু করে, তবে তার মন একেবারেই শান্ত ছিল না। চিন্তা আর দ্বিধার মধ্যে সে সময় কাটাচ্ছিল। এর মধ্যে ল্যান্ডলাইনে ফোন এলো। কাজের মেয়েটা রিসিভ করে। রিসিভ হতেই হিমাদ্রি তার গম্ভীর কণ্ঠে বলে, তোমাদের ম্যাডাম উঠেছে? হ্যাঁ স্যার, উঠেছেন, উনি খাচ্ছেন। তোমাদের ম্যাডামকে ফোনটা দাও তো। কাজের মেয়েটা পুতুলের সামনে গিয়ে ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে বলে, ম্যাডাম, স্যার কল করেছে, আপনার সাথে কথা বলবেন। পুতুলের অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলো, তারপর কানের কাছে নিতে বলে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিস। দুষ্টুমি কণ্ঠে বলল, আজ রাতটা তোর উপর ধকল যাবে, তাই শক্তি সঞ্চার করে নে, সাবধানে থাকিস। আমি এসে না হয় তোকে অসাবধান বানাবো। বলে ফোনটা কেটে দিল। থপ্ত শ্বাস ফেলে ফোনটা কাজের মেয়েটার হাতে দিল। পুতুল ধীরে ধীরে চেয়ার ছেড়ে পেছনে হেলান দিল। হিমাদ্রির কথাগুলো তার মনে ভয় আর অস্বস্তির একটা দাগ কাটল। সে চেষ্টা করছিল স্বাভাবিক থাকতে, কিন্তু তার হাতের আঙ্গুলগুলো নিজের অজান্তে টেবিলের উপর দিয়ে ঘুরে চলছিল। খাবারের প্লেটে রাখা চামচটা সে কয়েকবার নাড়াচাড়া করলো, কিন্তু তার মুখে আর কোনো খাবার তোলা হলো না। কাজের মেয়েটা ফোনটা রেখে ফিরে আসে। পুতুলের চুপচাপ বসে থাকা দেখে জিজ্ঞেস করে, ম্যাডাম, আর কিছু লাগবে? পুতুল মাথা নেড়ে না বলে। তার কণ্ঠ তখনও থমথমে ছিল। কাজের মেয়েটা ফিরে যেতে পুতুল চেয়ার ছেড়ে ধীরে ধীরে ওঠে। সে জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরের দিকে তাকায়। দূরে সূর্যের আলো একটু একটু করে ম্লান হয়ে আসছিল। তার মনে হচ্ছিল সন্ধে যেন কোনো এক অজানা অন্ধকারের বার্তা নিয়ে আসছে। পুতুল গভীর শ্বাস ফেলে নিজের হাত দুটো বুকের কাছে মুঠো করে ধরে। তার ভেতরের ভয় আর চিন্তার মধ্যে একটা যুদ্ধ চলছিল। মনে মনে বলল, আমি কি আসলেই আর পালাতে পারবো না? এই নিয়ন্ত্রণের বেড়াজাল কি চিরকালীন? নিজেকে শক্ত করার চেষ্টা করে পুতুল। ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো। সে নিজের রুমে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু প্রতিটি ধাপ যেন তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এবারের প্রতিটি কোণ তাকে তার অক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কোনো রকমে খাওয়াটা শেষ করে পুতুল ধীর পায়ে রুমে চলে এলো। দরজা বন্ধ করে বিছানায় বসতে মনে হলো পুরো পৃথিবীটা যেন ভারী হয়ে এসেছে। মাথাটা হাত দিয়ে ধরে চোখ বন্ধ করে। মাথা ধরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। মনে হচ্ছিল যেন হাজারো চিন্তা আর আতঙ্কে মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে ধীরে ধীরে বালিশে মাথা রাখে। চোখ বন্ধ করলেও মনের ভেতরের অশান্তি থামছিল না। হিমাদ্রির কথাগুলো বারবার তার কানে বাজছিল। আজ রাতটা তোর উপর ধকল যাবে, শক্তি সঞ্চয় করে নে। এই কথাগুলোই তার মাথা ব্যথা আরো বাড়িয়ে তুলছিল। পুতুল ঘরের নিস্তব্ধতায় ডুবে রইল। বাতাস যেন তার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। সে চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়েছিল। নিজের পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে গিয়ে তার মনে আরো অন্ধকার নেমে এলো। নিজেকে শান্ত করার জন্য সে আলতো করে চোখ বুজে কিছুক্ষণ শুয়ে রইল, কিন্তু তার চিন্তাগুলো এক মুহূর্তের জন্য থামছিল না। মনে মনে বলল, এই ঘর, এই পরিবেশ, সব কিছুই যেন আমাকে গ্রাস করে ফেলছে। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। হিমাদ্রি আর গাড়ি নিয়ে বাড়ির মেন গেটে এসে পৌঁছায়। কলিং বেল বাজানোর পর কাজের মেয়েটা দরজা খুলে দিল। হিমাদ্রি ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে শুধালো, তোমাদের ম্যাডাম কোথায়? কাজের মেয়ে মাথা নিচু করে বলে, স্যার, ম্যাডাম তো দুপুরে খেয়ে রুমে গিয়েছিলেন, তারপর থেকে আর বের হননি, সম্ভবত ঘুমাচ্ছেন। হিমাদ্রি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রয়, তারপর হাতের শপিং ব্যাগটা সামলে সোজা সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগে। প্রতিটি ধাপে তার জুতোর আওয়াজ ঘরের নীরবতাকে ভেঙে দিচ্ছিল। উপরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো হিমাদ্রি। তার ঠোঁটে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। শপিং ব্যাগটা হাতে ধরে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলে রুমের ভেতর ঢুকেই দেখে পুতুল বিছানায় শুয়ে আছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। হিমাদ্রি চুপচাপ পুতুলের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ তার শ্বাসের ওঠানামা দেখতে লাগলো। তারপর বিছানার পাশে রাখা চেয়ারে বসে বলে, এই পুতুল, উঠ। জামাই আসছে, কোথায় দেখভাল করবি তা না, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? পুতুল ধীরে ধীরে চোখ মেলে তাকালো। তার ক্লান্ত মুখে কিছুটা বিরক্তির ছাপ ফুটে ওঠে।
কিন্তু কিছু না বলে সে চুপচাপ উঠে বসার চেষ্টা করে। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে বলে, এখনো বসে আছিস? যা আমার জন্য কফি নিয়ে আয়, আমি ফ্রেশ হয়ে আসছি। পুতুল কোনো কথা না বলে ধীর পায়ে উঠে রান্নাঘরের দিকে রওনা দিল। তার চোখে স্পষ্ট ক্লান্তি, তবে তার অভিব্যক্তিতে কোনো অভিযোগের ছাপ ছিল না। পুতুল বিছানা থেকে উঠে ধীরে ধীরে কিচেনের দিকে রওনা দিল। রান্নাঘরে ঢুকতেই কাজের মেয়েটা তার দিকে তাকিয়ে বলে, ম্যাডাম, আপনি কিচেনে? কিছু লাগবে? পুতুল হালকা ক্লান্ত গলায় বলে, না, তোমরা তোমাদের কাজ করো, আমি তোমাদের স্যারের জন্য কফি বানাচ্ছি। কাজের মেয়েটা মাথা নেড়ে নিজের কাজে মন দেয়। পুতুল ধীরে ধীরে কফি বানানোর জন্য উপকরণগুলো বের করে। তার মনে এক অজানা অস্বস্তি কাজ করছিল, তবে সে সেটা আড়াল করে তার কাজে মন দেওয়ার চেষ্টা করছিল। পুতুল কফি বানানো শেষ করে মগটা হাতে নেয়। উপরে যাওয়ার সময় হঠাৎ তার মাথায় দুষ্ট বুদ্ধি এলো। সে এক মুহূর্ত থেমে মগের দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের মুখ থেকে হালকা করে থুতু ছিটিয়ে দিল কফির মধ্যে। মনে মনে বলল, খা বেটা খবিস, আমাকে তো অনেক জ্বালাচ্ছিস। এটা কিছুই না, এবার বুঝবি। তার ঠোঁটে এক চিলতে দুষ্ট হাসি ফুটে ওঠে। নিজেকে সামলে নিয়ে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সে উপরে হিমাদ্রির রুমের দিকে রওনা দিল। কফি নিয়ে পুতুল ধীরে ধীরে রুমে এসে ঢুকে। হিমাদ্রি তখন বিছানায় হেলান দিয়ে মোবাইলে কিছু দেখছে। পুতুল তার সামনে কফির মগটা রেখে বলে, আপনার কফি। হিমাদ্রি একবার পুতুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুই বানিয়েছিস তো? আশা করি ভালোই হবে। পুতুল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়। তার ভেতরে এক ধরনের হাসি লুকিয়েছিল, তবে সেটা বাইরে থেকে বোঝা অসম্ভব। হিমাদ্রি কফির মুখটা তুলে এক চুমুক দিল, তারপর একটু মুখ বাঁকিয়ে বলে, আজ কফির টেস্ট কেমন যেন আলাদা লাগছে। পুতুল নিজের ভেতরের হাসি চেপেই বলে, নতুন ব্র্যান্ডের কফি পাউডার দিয়েছি, তাই হয়তো এমন লাগছে। হিমাদ্রি মাথা নাড়ায়। ভালোই। এরপর আবারও কফির মগে চুমুক দিল। পুতুল কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে সে নিজের হাসি আটকে রাখতে পারল না। মনে মনে বলল, খা খবিস খা, বুঝলি তো আমি কি করতে পারি। হিমাদ্রি বলল, ওখানে দেখ, তোর জন্য আমি শাড়ি আর কিছু অর্নামেন্টস নিয়ে এসেছি। সুন্দর করে রেডি হয়ে সেজে থাকবি রাতের জন্য। কোনো প্রকার তালবাহানা শুনবো না। গট ইট? পুতুল সত্যিই খেলার পুতুল হয়ে গেছে। পুতুল চলে যেতে নিলে হিমাদ্রি ওকে দাঁড় করিয়ে বল, আজকে আমার জন্য তুই বিরিয়ানি রান্না করবি। আমি কিন্তু এই লোক তো আছে। বউ থাকতে আমি বাইরের মানুষের রান্না খাবো কেন? এতদিন বউ ছিল না তাই খেয়েছি, এখন বউ আছে, বউয়ের হাতের রান্না খাবো। যা, গো ফাস্ট। পুতুলের চোখে অল্প বিস্ময়ের ছাপ ফুটে ওঠে, তবে সে কিছুই বলল না। ধীরে ধীরে সে রান্নাঘরের দিকে পা বাড়ায়, কিন্তু তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরছিল। হিমাদ্রির কথাগুলো যেন তার মনে গেঁথে গেল। পুতুল রান্নাঘরে এসে ফ্রিজ থেকে মাংস বের করে। মাংসটা দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। মনে হচ্ছিল যেন তার হাত থেকে আর কিছু হচ্ছিলই না। তবে সে নিজের মনকে শক্ত করে রান্না শুরু করে। ধীরে ধীরে মাংস কাটা, মশলা মাখানো আর ভাত ধোয়া সব কিছুই ঠিকঠাক করছিল। তবে তার মনে একটা অস্বস্তি ছিল, কারণ সে জানতো হিমাদ্রির নির্দেশে রান্না করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। মাংসের ঘ্রাণ আর মশলার সুবাস রান্নাঘরকে মাতিয়ে তুলেছিল, কিন্তু পুতুলের মনে উঠতে থাকা চিন্তা যেন থামছিল না। এদিকে হিমাদ্রি তার রুমে বসেছিল আর পুতুলের হাতে তৈরি খাবারের জন্য প্রস্তুত হচ্ছিল। সে জানতো আজকে রাতটা তাদের সম্পর্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিকে হিমাদ্রি একটা কাজ করছে। সে সুন্দর করে নিজের হাতে বেড সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। একদম আরামদায়ক ও রোমান্টিকভাবে বেড সাজাচ্ছে। বিছানার উপর ছিল সাদা সিল্কের শীট, যা কোমল আর মসৃণ ছিল। সাদা সিটের উপর পিঙ্ক এবং ক্রিম রঙের পিলো কভার দিয়ে সাজানো ছিল বেশ কয়েকটা বড় সাইজের বালিশ। পিলোদের মাঝখানে কিছু রিল্যাক্সিং এবং স্টাইলিশ পিলো রাখা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল যেন খুব আরামদায়ক কোনো জায়গা। বিছানার এক কোণে ছিল কিছু হালকা গোলাপি রঙের কুশন, যেগুলোর উপর একে অপরের দিকে সোজা ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়েছিল। বিছানার মাথায় ছিল নরম সাদা বেডরান, যার উপর কিছু সুন্দর কাচের গ্লাসে গোলাপি এবং সাদা ফুল সাজানো হয়েছে। মাঝে ছিল সিল্কের ছোট ছোট ফুলের প্যাটেল, যা বিছানাটাকে আরো রোমান্টিক এবং আকর্ষণীয় করে তুলেছিল। বেডের পাশেই ছিল ছোট ছোট লাইট, যা ফুলের পাপড়ির মতো নরম আলো ছড়াচ্ছিল। এতে বিছানা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল, আর প্রতিটি ফুলের পাপড়ি যেন মরমী আলোয় নেচে উঠছিল।
এই পুরো সাজানো বিছানার উপর অদ্ভুত এক শান্তি ছিল, যেন এখানে কোনো বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। বেড আর রুম সাজাতে সাজাতে 9টা বেজে গেল। রান্না শেষে পুতুলের বিরিয়ানির গন্ধে মোমো করছে ঘরটা। পুতুল টেবিলের উপর খাবারটা সার্ভ করে রেখে নিচ থেকে ডাক দিচ্ছে। এই যে শুনছেন, এই যে লাট সাহেব শুনছেন, এসে খেয়ে আমাকে উদ্ধার করুন। পুতুলের ডাক শুনে সে নিচে নামে হিমাদ্রি। পুতুলের ডাক শুনে হিমাদ্রি নিচে নামে, সোজা টেবিলের পাশে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তারপর পুতুলকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর শাড়ি আর অর্নামেন্টস আমি পাশের রুমে রেখেছি, নে এইবার বসে খাওয়া শুরু কর। পুতুল একটু চমকে গেল, তবে হিমাদ্রির কথায় কোনো বিরোধিতা না করে সে টেবিলের দিকে এগিয়ে গেল। চেয়ার টেনে বসে খাবার খেতে শুরু করে। কিন্তু তার তো খাবার গলা দিয়ে যাচ্ছে না, তবুও খাচ্ছে। কোনো রকম খেয়ে উঠে যেতে নিলে হিমাদ্রি বলে, সুন্দর করে সেজে আয়, তোর জন্য পারফিউম রাখা আছে শপিং ব্যাগের ভেতরে। পুতুলের বুকটা ধক করে উঠল, কিছু বলল না। তার পা কাঁপছে, অনেক কষ্টে হেসে কিছুই বলল না। তার পা কাঁপছে, অনেক কষ্টে সে হেঁটে উপরে গেল। পাশের রুমে গিয়ে কিছুক্ষণ খাটে বসেছিল। কাঁদছে ও, কান্না থামাতেও পারছে না। আজ তার সত্তাকে বিসর্জন দিতে হবে। কান্না থামিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে অনিচ্ছা সত্ত্বেও সে শাড়ি পরে এক এক করে সেজে নিল। গায়ে করা পারফিউম, কিন্তু এই পারফিউমের গন্ধে তার মনটা ছুঁতে পারল না। সে হেঁটে রুমের দিকে গেল। দরজার সামনে এসে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে দরজায় নক করে। দরজায় নক করতেই হিমাদ্রি বিজয়ের হাসি দিয়ে বলে, কাম ইন। দরজা ঠেলে ভেতরে গেল। রুমটা সুন্দর করে সাজানো, কিন্তু এই সাজানোটা তার মনে তো ছুঁতে পারছে না। লাল জামদানি শাড়ি পরা পুতুলকে পুরো পুতুল পুতুল লাগছে। লাল রাঙা ঠোঁট, টানা টানা চোখ, দীঘল কালো চুল, হাতের জুড়ে ঝনঝন শব্দে রুমটা ভরে উঠছে। কাজল রাঙা চোখে বিষাদের পারদ, সব মিলিয়ে অপরূপা লাগছে। হিমাদ্রির বুকে হাত দিয়ে মনে মনে বলে ওঠে, মাশাআল্লাহ। পুতুলের মুখে হাসি নেই। হিমাদ্রি গম্ভীর কণ্ঠে বলে উঠল, মন খারাপের কিছু নেই। বিয়ে যখন হয়েছে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটাও স্বাভাবিক। কেঁপে ওঠে পুতুল। হিমাদ্রি দরজাটা লক করে দিয়ে পুতুলের সামনে গিয়ে পুতুলকে কোলে তুলে ফুলে সজ্জিত বেডে বসিয়ে দিল। তারপর ওর হাতে হাত রেখে বলল, আজ তুই বুঝবি না, কিন্তু একদিন বুঝবি। পকেট থেকে একটা আংটি বের করে সেটা পুতুলের হাতে পরিয়ে দিল। তারপর পুতুলের হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল, চলো একটু ডান্স করি, বলেই গান ছেড়ে দিল। হিমাদ্রি পুতুলের কোমরটা ধরতে কেঁপে ওঠে পুতুল। বুকের ভেতরেও কেমন করে ওঠে। এই স্পর্শটা তার অসহ্য লাগছে, তবুও সে মেনে নিচ্ছে। হিমাদ্রি পুতুলের গালটা ধরে উন্মাদের মতো চুমু দিতে লাগলো, পুতুলের ঠোঁটেও। আস্তে ধীরে পায়ের সাথে পা নিয়ে বেডে নিয়ে শুয়ে দিল। তারপর নিজেও শুয়ে পড়ে। তারপর শাড়ির আঁচলটা টেনে সরিয়ে দিল বুক থেকে। বুকে মুখ গুজে দেয় হিমাদ্রি। বিছানা চাদর খামচে ধরে পুতুল, বুক থেকে পেটে নামে। পেটে মুখ গুজে দিয়ে গভীর চুমু দিচ্ছে। থরথর করে কেঁপে উঠছে পুতুল। একে একে সব বস্ত্র খুলে দিল। পুতুলের মুখটা চেপে ধরে পেটের কাছে তিলটাতে দাঁত দিয়ে চেপে ধরে। ব্যথায় কুকড়ে ওঠে পুতুল। পুতুলের নরম তুলতুলে শরীরটা হিমাদ্রির আয়ত্তে বেসামালভাবে ছুঁয়ে দিচ্ছে। শরীরের প্রতিটা ভাঁজে মিলিত হচ্ছে হিমাদ্রি পুতুলের সাথে। আর পুতুল ঘৃণা ভরা নিয়ে এই হিমাদ্রির উন্মাদনা সহ্য করছে, চোখ দিয়ে পানি ঝরছে। রাতের আধার কেটে চারদিকে ভোরের আলো ফুটে উঠেছে। হিমাদ্রি তার অভ্যাস মতো সকালে উঠে পড়ে। চোখ খুলতেই তার দৃষ্টি পড়ে পাশে ঘুমিয়ে থাকা পুতুলের দিকে। পুতুল হিমাদ্রির লোমশ বুকের উপর মাথা রেখে গভীর ঘুমে মগ্ন। তার মুখে এক ধরনের শিশুসুলভ শান্তি, যা কোনো কঠিন বাস্তবতাকে ছাপিয়ে যেন তার আত্মাকে জুড়িয়ে দিচ্ছে। হিমাদ্রি গভীর মমতায় পুতুলের দিকে তাকিয়ে রয়। তার মনে হলো এতদিনের একাকিত্ব, সব শূন্যতা যেন এক নিমিষে পূর্ণ হয়ে গেছে। পুতুল এখন শুধু তার স্ত্রী নয়, তার জীবনের প্রতিটি শূন্যতার সঙ্গে। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। হিমাদ্রি মনে মনে বলে। সে ধীরে ধীরে পুতুলের চুলে আলতো করে হাত বুলিয়ে দিল, যেন এই মুহূর্তটুকু চিরস্থায়ী করতে পারে। পুতুল নড়ে চড়ে ওঠে, কিন্তু তার ঘুম ভাঙল না। হিমাদ্রি মৃদু হেসে ফিসফিস করে বলে, তুই আমার একমাত্র আপনজন, আমার সমস্ত একাকিত্বের শেষ আশ্রয়। হিমাদ্রি কিছুক্ষণ এভাবে তার পাশে বসে রয়। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে জানলার পর্দা সরিয়ে দেয়। বাইরের ভোরের আলোর সঙ্গে হিমাদ্রির হৃদয়ও যেন আলোকিত হয়ে ওঠে। হিমাদ্রির চোখ গেল পুতুলের গলার দিকে। সেখানে তার দেয়া চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। গলার ত্বকটা একটু লালচে হয়ে আছে।
তার শক্তির চিহ্ন হয়ে রয়ে গেছে সেখানে। হিমাদ্রি একটু মুচকি হেসে বলে, তোর উপর আমার অধিকার প্রতিটা চিহ্নেই লেখা থাকবে। তুই এখন শুধু আমার, আর কারো না। পুতুল যেন ঘুমের মধ্যেও সেই চিহ্নের অস্তিত্ব অনুভব করছিল। সে অজান্তে গলার দিকটা একটু চেপে ধরে। হিমাদ্রি সেই নিষ্পাপ ভঙ্গি দেখে মৃদু হাসে, তারপর নিজেকে সংবরণ করে পুতুলের মাথায় আলতো হাত বুলিয়ে দিল। বাইরে সূর্যের আলো আরো উজ্জ্বল হচ্ছিল, আর হিমাদ্রির ভেতরে এক নতুন সকাল যেন উকি দিচ্ছিল। তুই আমার পৃথিবী, পুতুল। সে আপন মনেই বলল। হিমাদ্রি ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে প্রবেশ করার পর তিনি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রয়, যেন কিছুটা সময় নেয় নিজের অনুভূতিগুলো সামলানোর জন্য। ওয়াশরুমে ঠান্ডা মেঝে আর উজ্জ্বল আলো তার মধ্যে এক ধরনের তাজা ভাব এনে দিল। তার মনের অন্ধকার কোণগুলো একটু একটু করে আলোর দিকে এগিয়ে যাচ্ছিল। তিনি ধীরে ধীরে তার চিন্তাগুলো সংগঠিত করলেন। পুতুলের সম্পর্কে, নিজের একাকিত্বের সঙ্গী হিসেবে তাকে পাওয়া, এবং এক নতুন দিনের শুরু। পানি চলতে থাকলেও হিমাদ্রির মধ্যে যেন একটা গভীর অশান্তি থেকে মুক্তির অনুভূতি উদিত হচ্ছিল। তার এই মুহূর্তগুলো হালকা আর শুদ্ধ হয়ে উঠছিল, যেন নতুন করে তার জীবনে একটা প্রারম্ভের সূচনা। লম্বা শাওয়ার নিয়ে সে হিমাদ্রি তাজা হতে বাহিরে বাগানে গেল হাঁটতে। তার শরীর থেকে ভেজা কাপড়ের গন্ধ মিলিয়ে শীতল বাতাসের সঙ্গে মিশে যাচ্ছিল। বাগানের প্রান্তরে একদিক থেকে সূর্যের প্রথম কিরণ এসে পড়ছিল, আর সে আলো হিমাদ্রির মুখে এক নতুন রূপ নিয়ে ফুটে উঠছিল। তার পায়ের তলায় মাটি ছিল নরম, আর চারপাশের ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছিল। তিনি ধীরে ধীরে হাঁটতে থাকলেন। বাতাসের প্রতিটি স্পর্শ তার শরীরকে শীতল ও সতেজ করে তুলছিল। বাগানে হাঁটার সময় তার মনে হচ্ছিল যেন সে পুরো পৃথিবীকে নিজের হাতের মুঠোয় অনুভব করছে। একাকিত্ব ও শূন্যতা সব যেন দূরে চলে গেছে, আর সেখানে শুধু শান্তি ও এক নতুন সম্ভাবনার উন্মোচন ছিল। বাগানে মাটির গন্ধ, পাখির কিচিরমিচির আর প্রতিটি পাতা হিমাদ্রির মনকে এক অদ্ভুত স্থিরতার মধ্যে নিয়ে যাচ্ছিল। বাগানে বেশ কিছুক্ষণ হেঁটে তারপর রুমে এসে দেখে পুতুল ঘুমোচ্ছে। সে পুতুলকে ডাক দিল। এই পুতুল, উঠ, আর কত ঘুমাবি? সকাল হলো, নাস্তা করবি। হিমাদ্রির ডাকে পুতুল চোখ খুলে। হিমাদ্রি বলে, সকাল হয়েছে, উঠে ফ্রেশ হয়ে নে। পুতুল উঠতে নিলে ব্যথায় কুঁকড়ে ওঠে। হিমাদ্রি একটু বুক ফুলিয়ে শ্বাস নিয়ে পুতুলকে কোলে তুলে ওয়াশরুমে রেখে আসে। তারপর আবার রুমে এসে আলমারি খুলে এক সেট জামা নিয়ে পুতুলকে দিয়ে বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিবি। বিছানার চাদর তুলে অন্য চাদরটা বিছিয়ে দেয়। নিচে গেল খাবার আনতে। খাবার এনে টেবিলের উপর রাখে। ফ্লোরে কাল রাতে জামা পরে আছে। হিমাদ্রি সেগুলো তুলে গুছিয়ে রাখে। লম্বা শাওয়ার নিয়ে বের হয়, কিন্তু ব্যথায় একটু হাঁটতে পারছে না পুতুল। হিমাদ্রি দ্রুত পায়ে পুতুলের কাছে সে কোলে তুলে নেয়। খাবারের প্লেটটা নিয়ে পুতুলের সামনে ধরে। পুতুল একটু হকচকিয়ে গেল। হিমাদ্রি পুতুলের সামনে খাবারটা ধরে বলে, খাবারটা মুখে নে, আমায় অফিস যেতে হবে তো। অস্বস্তিতে ঘিরে ধরেছে। পুতুল হাঁ করে খাবারটা মুখে নেয়। পুতুলের সাথে সাথে হিমাদ্রিও খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ হলে দুজনেই হিমাদ্রি পুতুলকে একটা মেডিসিন দিয়ে বলে, এটা খেয়ে ঘুমিয়ে নাও, ব্যথাটা কমে যাবে। আর কিছু লাগলে কাজের মেয়েটাকে ডেকে নিও। পুতুলের কপালে আস্তে করে ঠুট ছোঁয়। তারপর অফিসের জন্য রেডি হয়ে চলে যায়। হিমাদ্রি চলে যাওয়ার পর পুতুল ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে সামান্য হাঁটাচলা করলেও শরীরে একটা ক্লান্তি আর ব্যথা টের পাচ্ছিল। তীব্র ব্যথার পরিমাণ কমে আসলেও শরীরটা যেন ভারী লাগছে। বিছানা চাদরটা আরামদায়ক, নরম স্পর্শে চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। অন্যদিকে কাজের মেয়েটা ঘরে ঢুকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রান্নাঘর থেকে শুরু করে ড্রয়িং রুম সব জায়গা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিল। ঘরের প্রতিটি কোণ যেন নতুন করে ঝলমল করতে লাগলো। কাজের মেয়েটা জানলার পর্দাগুলো সরিয়ে বাইরের আলো ঢুকতে দিল, আর ঘর ভরে উঠল দিনের উজ্জ্বল রোদে। পুতুল গভীর মুখ ঘুমে মগ্ন। ঘরের পরিবেশটাও যেন নিস্তব্ধ আর স্নিগ্ধ হয়ে উঠেছে। সব কাজ গুছিয়ে কাজের মেয়ে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। জানলার পর্দার ফাঁক দিয়ে মৃদু হাওয়ার সঙ্গে পাতা নড়ার শব্দ আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক সেই নীরবতাকে আরো গভীর করছিল। পুতুল একবার ঘুমের মধ্যে একটু নড়ে, কিন্তু পুরোপুরি জেগে ওঠে না। মনে হলো সেই মুহূর্তগুলোতে স্বপ্নের কোনো মায়াবী জগতে রয়েছে, যেখানে তার জীবন আর যন্ত্রণাগুলো সাময়িকভাবে হারিয়ে গেছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলে, আর পুতুলের ঘুমের মধ্যে সময়টা যেন থমকে গেল। অফিসের কনফারেন্স রুমের ভেতরে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে।
টেবিলের চারপাশে কর্পোরেট দুনিয়ার মানুষগুলো গম্ভীর মুখে নিজেদের বক্তব্য তুলে ধরছে। সোয়াদ আহমেদ, একজন আত্মবিশ্বাসী তরুণ উদ্যোক্তা, তার কোম্পানির নতুন প্রজেক্টর প্রস্তাব তুলে ধরছে। তার শব্দচয়ন, প্রেজেন্টেশনের দক্ষতা এবং আত্মবিশ্বাস টেবিলে বসে থাকা অন্যদের মুগ্ধ করছে। কিন্তু হিমাদ্রি, যে বরাবরই বাস্তবভিত্তিক এবং নিখুঁত পরিকল্পনার মানুষ, চুপচাপ বসে সোয়াদের প্রেজেন্টেশন পর্যবেক্ষণ করছিল। তার কপাল গভীর ভাঁজ আর চোখের দৃষ্টি বোঝাই যাচ্ছিল সে প্রস্তাবটি পুরোপুরি পছন্দ করেনি। মিস্টার সোয়াদ, হিমাদ্রি কথা শুরু করে, তার স্বভাব সিদ্ধ, শান্ত অথচ ধীর কণ্ঠ। আপনার আইডিটা বেশ আকর্ষণীয় এবং উচ্চাকাঙ্ক্ষী, তবে আমার মনে হচ্ছে এই প্রজেক্টে ঝুঁকি অনেক বেশি। আপনার বাজেট প্রক্ষেপণ আর সময়সীমা বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। সোয়াদ একটু অবাক হলেও নিজেকে সামলে নিয়ে বলে, ঝুঁকি তো সব বড় প্রজেক্টেই থাকে মিস্টার হিমাদ্রি, আর আমি বিশ্বাস করি আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমরা এই প্রজেক্ট থেকে আমরা অনেক বড় রিটার্ন আনতে পারবো। হিমাদ্রি তার চেয়ারে হেলান দিয়ে হাত গুটিয়ে বলে, আমি একমত যে ঝুঁকি সব প্রকল্পেই থাকে, কিন্তু এখানে যা দেখছি সেটা শুধু ঝুঁকি নয়, অনেক বেশি অসাবধানতার সঙ্গে মিশ্রিত। ক্লায়েন্টদের প্রত্যাশা মেটাতে হলে আমাদের আরও পরিষ্কার এবং স্থিতিশীল পরিকল্পনা দরকার, আর এই মুহূর্তে আমি এখানে সেই ভরসা পাচ্ছি না। টেবিলে অন্যরা একে একে হিমাদ্রির বক্তব্যের পক্ষে মাথা না। সোয়াদ একটু অস্বস্তি বোধ করলেও নিজেকে সামলে নিয়ে বলে, ঠিক আছে মিস্টার হিমাদ্রি, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। হয়তো কিছু জায়গায় আমরা পুনর্বিবেচনা করতে পারি, তবে আপনার সাপোর্ট ফিডব্যাক পেয়ে ভালো লাগছে। হিমাদ্রি মাথা হেলিয়ে বলে, সেটা ভালো হবে। আমি চাই আমরা কোনো প্রজেক্ট হাতে নেওয়ার আগে সেটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা পুরোপুরি নিশ্চিত হই। এই প্রজেক্ট সফল হলে আমরাই সবার আগে সহযোগিতায় আসব। মিটিং শেষ হলো, কিন্তু সোয়াদ আর হিমাদ্রির এই কথোপকথন তাদের দ্বন্দ্বের একটা ইঙ্গিত দিয়ে গেল। দুপুরের সূর্য তখন আকাশে উজ্জ্বল হয়ে উঠেছে। পুতুল শাওয়ার নিয়ে ফজরের নামাজ কাজা পড়ে দুপুর নামাজের প্রস্তুতি নিচ্ছিল। তার মন একরকম শান্ত, কিন্তু অস্থিরও বটে। আজ তার হৃদয়ে কিছু চাপা চিন্তা ছিল, কিন্তু নামাজে দাঁড়ানোর আগে সে তার সব চিনতে আল্লাহর কাছে সঁপে দিতে চাইল। জানামাজটা সঠিকভাবে বিছিয়ে সে মুখ ভেঙে দাঁড়িয়ে পড়ে। পুতুলের প্রতিটি পদক্ষেপ যেন এক নিবেদন, প্রতিটি সেজদা যেন আল্লাহর কাছে তার নিরন্তর প্রার্থনা। নামাজের প্রথম রাকাতে ফজরের কাজা নামাজে সে যেন অতীতের সব অনুশোচনা ভুলে যাওয়ার চেষ্টা করছিল। পরবর্তী রাকাতে তার মন ছিল একমাত্র আল্লাহর দয়ার দিকে। নামাজের শেষে সে কিছুক্ষণ সেজদায় মাথা নত করেছিল, যেন আল্লাহর কাছে আরো গভীর প্রার্থনা করতে পারে। হে আল্লাহ, তুমি আমার জীবনের সকল কষ্ট ও অশান্তি দূর করো। আমার বাবা সুস্থ হয়ে উঠুক। আমি তোমার দয়া ছাড়া কিছুই আশা করি না। পুতুলের মনে মনে অজস্র দোয়া ছিল। তারপর সে দাঁড়িয়ে পরবর্তী নামাজ, দুপুরের নামাজের প্রস্তুতি নেয়। শান্ত মন নিয়ে তিনি নামাজ পড়তে লাগেন, যেন আল্লাহর কাছে সবকিছু মনের গভীরতা থেকে উৎসর্গ করতে পারেন। প্রতিটি রাকাত তার আত্মাকে এক নতুন প্রেরণা দেয়। পুতুল জানত আল্লাহ তার দোয়া শুনবেন আর তার জীবনে শান্তি আসবে। আজকের পবিত্র শবে মেরাজের দিনটি পুরোপুরি আল্লাহর বান্দেগিতে কাটানোর সিদ্ধান্ত নিল। তার মন স্থির ছিল এবং তার অন্তর শান্তির পিপাসায় ছিল। সে জানত এই বিশেষ দিনে আল্লাহর কাছে প্রার্থনা করা, তার কাছে আশীর্বাদ চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। হিমাদ্রিকে সে নামাজের জন্য আহ্বান করতে চাইল। পুতুল নিচে নেমে ল্যান্ডলাইন থেকে হিমাদ্রিকে ফোন দেয়। ফোনে রিং হয়ে ওঠার পর পুতুল অপেক্ষা করে আর মনে মনে ভাবে, হিমাদ্রিকে আজ অবশ্যই নামাজের জন্য বলবো। সে যদি তার কাজে ব্যস্ত থাকে তাও এই দিনটি তাকে শান্তির দিকে নিতে পারে। হিমাদ্রি ফোনটা রিসিভ করতেই শুরুতে বলে, সব কিছু ঠিক আছে? আর তোমাদের ম্যাডাম ভালো আছে তো? আমি পুতুল। হিমাদ্রি একটু অবাক হয়ে বলে, ও পুতুল, বলো কি করছিলে? খেয়েছো? পুতুল জানালো, না, খাবো না, একটা কথা বলার ছিল। হিমাদ্রি বলে, বলো। পুতুল একটু থেমে বলল, আজ পবিত্র দিন শবে মেরাজ, আমি চাই আপনি নামাজ পড়ুন। হিমাদ্রি মৃদু হেসে বলে, বাহ, ভালো তো। এক রাত যেতে না যেতে অধিকার ফলাচ্ছ।
বলেই ফোনটা কেটে দিল। পুতুল একটু ভাবলো, তার জন্য এই ধরনের কথা বলা হয়তো হিমাদ্রির কাছে মজা, কিন্তু পুতুলের তার অনুভূতির গভীরতা, আল্লাহর প্রতি তার একাগ্রতা এবং শবে মেরাজের পবিত্রতা পালন করার ইচ্ছে। পরের দিন সকালে হিমাদ্রি তার অভ্যাস মতো ভোরে উঠে পড়ে। কাল সারা রাত নামাজ পড়ে ভোরের দিকে ঘুমিয়েছে সে, তবে তার মনে ছিল অদ্ভুত এক শান্তি। ঘুম থেকে উঠে চারপাশে তাকিয়ে দেখল পুতুল এখনো গভীর ঘুমে মগ্ন। পুতুলের মুখে সেই শিশুসুলভ শান্তি যেন তার সমস্ত ক্লান্তি মুছে দিচ্ছে। হিমাদ্রি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে। পুতুলের চুলগুলো এলোমেলো হয়ে বালিশে ছড়িয়ে আছে। সে ভালোবাসায় ভরা চোখে পুতুলের দিকে তাকিয়ে মৃদু হাসে। তারপর আলতোভাবে পুতুলের মাথায় হাত বুলিয়ে দিল, যেন এই ছোঁয়ায় তার সমস্ত ভালোবাসা প্রকাশ করতে পারে। কপালের একপাশে চুমুক দিয়ে খুব নিচু স্বরেই বলে, তুই আমার শান্তি পুতুল। পুতুল ঘুমের মধ্যেও সামান্য নড়ে, কিন্তু পুরোপুরি জাগলো না। হিমাদ্রি মৃদু হেসে উঠে দাঁড়ালো এবং ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। শাওরের ঠান্ডা পানির ধারা তার শরীরকে যেমন সতেজ করছিল, তেমনি মনে নতুন দিনের উদ্যম এনে দিচ্ছিল। মাথায় ঘুরছিল পুতুলের মুখের সেই প্রশান্ত ভঙ্গি আর বিগত রাতের বিশেষ মুহূর্তগুলো। ফ্রেশ হয়ে হিমাদ্রি বাগানে হাঁটতে বের হয়। বাগানের শীতল বাতাস আর ফুলের মিষ্টি গন্ধ তাকে আরো সতেজ করে তোলে। চারপাশের প্রকৃতির সজীবতা দেখে তার মনে হলো আজকের দিনটা এক নতুন শুরু হতে চলেছে। কিছুক্ষণ হাঁটার পর সে ঘরে ফিরে এলো এবং দেখলো পুতুল এখনো ঘুমোচ্ছে। হিমাদ্রি আলমারি খুলে পুতুলের জন্য একটা জামা বের করে বিছানার পাশে রেখে দিল। তারপর ধীরে ধীরে পুতুলের পাশে বসে আবারও তার চুলে হাত বুলিয়ে বলে, পুতুল এবার ওঠ, অনেক দেরি হয়ে গেছে, নাস্তা করে নিতে হবে তো। পুতুল ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করতে হিমাদ্রি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোর জন্য জামা বের করে রেখেছি, এটা নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নে। পুতুল ভ্রুকুচকে হিমাদ্রির দিকে তাকালো। তার চোখে খানিকটা অবিশ্বাস আর মৃদু রাগের ছায়া। তারপর ঠোঁট গোল করে বলল, হঠাৎ আমার প্রতি এত দরদ কিসের? নতুন কিছু? হিমাদ্রি তার কথা শুনে হাসি চেপে মৃদু গলায় বলে, তোর প্রতি দরদ আমার সারা জীবনই ছিল, কিন্তু তুই কখনো বুঝিসনি। পুতুল হালকা বিরক্তি মুখে বলে, আপনার এইসব আদিক্ষেতে আমার বিরক্ত লাগছে। হিমাদ্রি মৃদু হাসি দিয়ে ঠান্ডা গলায় বলে, তুই আমার স্ত্রী, তোর প্রতি ভালোবাসাটা যদি তোর কাছে আদিক্ষেতা লাগে তাহলে আমার কিছু যায় আসে না। পুতুলের রাগ ক্রমে বেড়ে গেল। তার চোখ লাল হয়ে উঠল। সে ধপ করে হিমাদ্রির সামনে এসে তার কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বিয়ে? কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। এই বিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব, বুঝলেন? হিমাদ্রি চমকে গেল, কিন্তু তা প্রকাশ করলো না। সে ঠান্ডা গলায় বলল, তোর রাগ আমি বুঝতে পারি, কিন্তু তোর রাগে কিছু বদলাবে না পুতুল। তুই চাইলেও এই সম্পর্ক শেষ করতে পারবি না, কারণ তুই আমার স্ত্রী আর আমি তোর স্বামী। আমরা একে অপরের প্রতি দায়বদ্ধ। পুতুল তার কলার ছেড়ে দিয়ে বলে, আপনার এই দায়বদ্ধতার গল্প আমি শুনতে চাই না। আমাকে নিয়ে আপনি যা খুশি করছেন, কিন্তু আমার জীবন আমার মতো চলবে। আমি এই বিয়েতে বন্দি হতে চাই না। আপনি আমাকে রক্ষিতা করে রাখার জন্যই বিয়ে করেছেন, তাই না? হিমাদ্রির চোখের দৃষ্টি কঠিন হয়ে ওঠে। তার কণ্ঠস্বরে একটা শক্তি ঝরে পড়ে। শুন পুতুল, তোকে রক্ষিতা করার জন্য বিয়ে করার দরকার ছিল না। আমি তোকে সম্মান দিয়ে নিজের জীবনে জায়গা দিতে চেয়েছি, তাই বিয়ে করেছি। আর তুই বিয়ে করেছিস শুধু তোর বাবার প্রাণ বাঁচানোর জন্য। ভুল বলছি? পুতুল কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তার চোখের ভেতরে বিস্ময় আর রাগ মিশে গেল। হ্যাঁ, আমি আমার বাবার জন্য বিয়ে করেছি। তার জীবনটা ছিল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি ভেবেছেন আমি আপনার প্রেমে পড়ে গেছি? না, এই বিয়ে আমার জন্য একটা বন্দিত্ব ছাড়া আর কিছুই নয়। হিমাদ্রি শান্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আমি জানি তোর বাবার জন্য তুই ত্যাগ করেছিস, সেটা আমি সম্মান করি। কিন্তু তুই যা ভাবছিস আমি তোকে বন্দী করে রাখার জন্য কিছু করিনি। তোর ভালো চেয়েছি, আর তুই আবার জীবনের একটা বড় অংশ হয়ে গেছিস। পুতুল এবার তীক্ষ্ণ গলায় বলে ওঠে, আপনার ভালো চাওয়া আমার জন্য বিষাক্ত। আপনি আমার স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আমার জীবনের সব সিদ্ধান্ত আপনি নিয়েছেন। এটা ভালোবাসা নয়, এটা জোর জবরদস্তি। হিমাদ্রি গভীরভাবে তার দিকে তাকিয়ে বলে, তোর সব ইচ্ছা অনিচ্ছায় আমার নিয়ন্ত্রণ। সো বেবি, এত হাইপার হওয়ার কিছু নেই। যাও ফ্রেশ হয়ে নাও, নিচে তোমার জন্য অপেক্ষা করছি। একসাথে নাস্তা করব। ইউ নো হোয়াট, বউ ছাড়া নাস্তা করে আমার আবার শান্তি আসে না।
পুতুল বিরক্তি হয়ে বলে ওঠে, আপনার এই বউ বউ বলা বন্ধ করুন। আমি এই সম্পর্ক মানি না, বুঝলেন? হিমাদ্রি কৌতুকে সুরে বলে, তুই মানিস আর না মানিস, আমি তোকে বউ বলেই ডাকবো। আর তুই সেটা একদিন নিজের মুখে মেনে নিবি। পুতুল তার কথায় কিছু না বলে ভ্রুকুচকে তাকায়, তারপর গম্ভীর মুখে বলে, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, কিন্তু আমার সময় মতো নিচে আসব, আপনার ইচ্ছে মতো না। হিমাদ্রি ডেভিল হাসি দিয়ে বলে, নো প্রবলেম সুইট হার্ট, আমি না হয় খালি পেটেই তোর বক বক শুনবো। আমার একটাই তো বউ, তার জন্য আমার আবার অঠেল সময়। রাগে গা পিত্তি জ্বলে উঠছে পুতুলে। পুতুল কোনো কথা না বলে চুপচাপ চলে গেল ফ্রেশ হতে। পুতুল ফ্রেশ হয়ে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে চেয়ার টেনে বসে পড়ে। ওকে বসতে দেখে হিমাদ্রি প্লেটে ব্রেকফাস্ট নিতে নিতে বলে, আজকাল তুই কাজের প্রতি অবহেলা করছিস। কাল সকাল থেকে আমি তোর হাতে রান্না দেখতে চাই, ইভেন আমার সব কিছু তুই করে দিবি। অফিসে যাওয়ার আগে ল্যাপটপ, ফাইল, জামা কাপড় গুছিয়ে দেওয়া সব তুই করবি। আমি কোনো তর্ক বিতর্কে জড়াতে চাই না। পুতুল ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুটিতে জেলি লাগিয়ে বাইট দিচ্ছে। ওর এমন ভাব দেখে রাগে গজগজ করে বলে ওঠে, কিরে, আমার কথা কানে যাচ্ছে না? পুতুল নির্বিকার তার মতো করে সে খাচ্ছে। চেয়ার থেকে উঠে সে পুতুলকে দিকে গিয়ে হাতের কবজিটা টেনে বসা থেকে উঠিয়ে একদম নিজের কাছে টেনে নিয়ে আসে। হিমাদ্রির রাগান্বিত তপ্ত শ্বাস এসে আছড়ে পড়ল পুতুলের মুখে। সে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? আমার সমস্যা আপনি। ঘৃণা করি আপনাকে, ঘৃণা করি আপনার এই স্পর্শগুলো। যতই ঘেন্না করিস, আমার সাথেই তোকে দিন যাপন আর রাত্রি যাপন করতে হবে। তুই আমার একটা জেদ যা ছোটবেলা থেকে আমি চাইতাম। আর দেখ, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সেই তুই আমার কাছেই এলি। তোকে এত সহজে ছাড়ি কি করে? যতটা কষ্ট এই আবে হিমাদ্রি চৌধুরী পেয়েছি, ততটাই কষ্ট তোকে দেব, মিসেস হিমাদ্রি চৌধুরী। পুতুলের চোখ মুহূর্তেই জ্বলে উঠল। তার সমস্ত শরীরে যেন এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে গেল। সে হাতের মুঠি শক্ত করে হিমাদ্রির দিকে তাকিয়ে বলে, আপনার এই বিকৃত মন মানসিকতার জন্যই আমি আপনাকে ঘৃণা করি। আপনি মনে করেন আমাকে কষ্ট দিয়ে আপনার সুখ হবে? তাহলে শুনুন হিমাদ্রি চৌধুরী, আমি ভেঙে পড়ার জন্য তৈরি নই। আপনি যত কষ্টই দিন না কেন, আমি এই কষ্টের মধ্যে থেকেও নিজের আত্মসম্মান ধরে রাখব। হিমাদ্রি ঠোঁটে তিক্ত হাসি ফুটল। তার চোখে ছিল কঠিন দৃষ্টি, যেন সে কোনো খেলায় জিততে চায়। সে পুতুলের মুখের দিকে ঝুঁকে এসে বলে, তোর এই আত্মসম্মান, এই অহংকার আমি সব ভেঙে দিব। আমার জীবনে তুই শুধু একটা চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ আমি পূরণ করেই ছাড়বো। পুতুল দাঁতে দাঁত চেপে বলে, আপনি ভাবছেন আমাকে ভাঙা সহজ? না মিস্টার হিমাদ্রি চৌধুরী, আপনি যে আমাকে নিজের মতো করে ভাঙতে চাইছেন, সেটাই হবে আপনার সবচেয়ে বড় ভুল। আমার জীবন আপনার খেলনা নয়। হিমাদ্রি এবার আরো সামনে ঝুঁকে বলে, তুই যা বলবি বল, কিন্তু একটা জিনিস মাথায় রাখ, তুই আমার। আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল আমার পরিকল্পনা, আমার জেদ। তোর জীবন এখন আমার নিয়ন্ত্রণে, এবং তুই আমার কথা মতো চলবি, বুঝলি? পুতুল এবার ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে সরে গেল। তার চোখে পানি জমছিল, কিন্তু সে চোখ মুছে শক্ত গলায় বলে, আপনি যাই বলুন না কেন, আমি আপনার নিয়ন্ত্রণ মেনে নেব না। আপনি হয়তো আমাকে বন্দি করতে পারবেন, কিন্তু আমার আত্মাকে কখনো বন্দি করতে পারবেন না। মনে রাখবেন, আমি পুতুল, কাউকে দিয়ে নাচানোর জন্য তৈরি কোনো খেলনা নই। হিমাদ্রির মুখে কঠোর দৃষ্টি ফুটে উঠল, কিন্তু সে কিছুই বলল না। তার হাত মুঠো করে পুতুলের দিকে তাকিয়ে রইল, যেন আর কিছু বলার প্রয়োজন নেই। পুতুল আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার চোখ দিয়ে তখন নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মনে ছিল একটাই প্রতিজ্ঞা, কখনো মাথা নত করবে না। হিমাদ্রিও চলে গেল অফিসে, তবে যাওয়ার আগে বাড়ির গার্ডকে কঠিন নজরে রাখতে বলে গিয়েছে। হিমাদ্রি গাড়িতে উঠে ব্যাক মিরর দিয়ে বাড়ির দিকটা একবার দেখলো, মনে মনে নিজেকে বলল, তুই পালাতে চাইলেও পারবি না পুতুল। তুই আমার কাছে আসার জন্যই তৈরি হয়েছিস, আর তুই আমার কাছেই থাকবি। অন্যদিকে পুতুল জানলার পাশে দাঁড়িয়ে দেখছিল হিমাদ্রির গাড়ি বাড়ি ছাড়ছে। তার মুখে এক ধরনের অনড় ফুটে ওঠে। নিজের মনেই বলে, আপনি যতই আমাকে আটকাতে চান, আমি ঠিক বের হওয়ার রাস্তা বের করব। আপনার এই কঠোরতা আর নিয়ন্ত্রণ আমাকে আটকে রাখতে পারবে না। পুতুল বিছানায় গা এলিয়ে দিয়ে বালিশে মাথা রাখতে চোখ বন্ধ করে গম্ভীরভাবে শ্বাস নেয়।
তার শরীর ক্লান্ত, কিন্তু মনে একেবারে জেগে আছে। তার মনে একের পর এক ভাবনা আসতে শুরু করে। পুতুলের মনে হঠাৎ করেই ছোট্টবেলার স্মৃতিগুলো উকি দিল। বাবার সঙ্গে বাগানে দৌড়ানো, মায়ের সঙ্গে সন্ধ্যের গল্প, আর তার সেই চঞ্চল স্বাধীনতা প্রিয় সত্তা। সে তখন কত স্বাধীন ছিল, কিন্তু এখন এখন তার জীবন যেন অন্য কারো হাতে বন্দী হয়ে গেছে। পুতুল এক সময় উঠে বসে। তার চোখে সে নিজের মনেই বলে, আমি কি এমনই থাকবো? না, আমাকে কিছু একটা করতেই হবে। আমার এই জীবন আর কেউ এর ওপর দখল নিতে পারে না। তবুও একটা ভয় তাকে পিছু ছাড়ছিল না। সে জানে হিমাদ্রি সহজে কিছু ছাড়বে না। তার সেই দৃঢ়তা আর নিয়ন্ত্রণের অভ্যাসের কাছে বারবার তাকে হারতে হয়েছে। পুতুল বিছানা থেকে নেমে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ায়। জানলার বাইরে তাকিয়ে দেখে বাগানের মাঝখানে গার্ডরা দাঁড়িয়ে ওপরে কড়া নজর রাখছে। পুতুলের ঠোঁটের কোণে একটা নিঃশব্দ হাসি ফুটে ওঠে। আপনার এই নজরদারি ভেঙে ঠিক বের হয়ে যাব একদিন, মিস্টার হিমাদ্রি চৌধুরী। আপনি দেখবেন আমি কিভাবে নিজের জন্য নিজের জীবন ফিরিয়ে আনি। পুতুল মাথার তীব্র ব্যথায় কাতর হয়ে ড্রয়ার খুলে একটা স্লিপিং পিল বের করে। তার হাত কাঁপছিল, কিন্তু সে চেষ্টা করলো নিজেকে স্থির রাখতে। অল্প পানি নিয়ে ওষুধটা গিলে ফেলে। বিছানায় ফিরে শুয়ে পড়তে পড়তে সে নিজের মনেই বলে, এই ব্যথা কেবল মাথায় নয়, আমার পুরো জীবনটাই যেন একটা বোঝা হয়ে গেছে। কবে মুক্তি পাবো এই অদ্ভুত জীবনের ছায়া থেকে? চোখ বন্ধ করলো পুতুল, কিন্তু মনে যেন ঝড় বইছিল। হিমাদ্রি সেই কঠিন দৃষ্টির সামনে দাঁড়ানোর মুহূর্তগুলো বারবার মনে আসছিল। তার কথাগুলো, তার স্পর্শ, সব যেন তাকে অস্বস্তিতে ফেলছিল। ধীরে ধীরে স্লিপিং পিলের প্রভাব কাজ করতে শুরু করে। পুতুলের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। শরীরটা শিথিল হয়ে ঘুমের গভীরে তলিয়ে যেতে লাগলো। তবে তার মুখে তবুও এক ধরনের অনড় ভাব রয়ে গেল, যেন ঘুমের মধ্যেও সে তার লড়াইয়ের সিদ্ধান্ত ভুলতে পারছে না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। জানলার বাইরে গার্ডরা পাহারায়, আর ভেতরে পুতুল গভীর ঘুমে তলিয়ে আছে। কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে যেন এক ঝড় জমাট বাঁধছিল পুতুলের মনে এবং তার ভবিষ্যৎ জীবনের পথে। অন্ধকার রুমের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। চারপাশে গাঢ় অন্ধকার, যেন কিছুই দেখা যাচ্ছে না। এক কোণায় কিছু ছায়া ধীরে ধীরে নড়ছে, কিন্তু স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। রুমের মাঝখানে একটা পুরনো চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একজন মধ্যবয়স্ক পুরুষ। তার গা থেকে ঘামের ঝরনা, মুখে রক্তের দাগ আর চোখে ভয়ের ছাপ স্পষ্ট। তার নাক ও মুখে রক্ত লেগে আছে। তার শরীর অসংলগ্ন হয়ে পড়েছে, পুরো শরীর কাঁপছে এবং তার নিঃশ্বাসটা যেন টান টান হয়ে গেছে। তিনি চোখ মেলতে চেষ্টা করে, কিন্তু অন্ধকারে কিছু পরিষ্কারভাবে দেখতে পান না। লোকটা চুপচাপ বসে আছে, কিন্তু মাঝে মাঝে সে কাঁপা কাঁপা স্বরে কিছু বলার চেষ্টা করে। কেউ আছো এখানে? তার কণ্ঠে অবিশ্বাস্য আতঙ্ক আর যন্ত্রণা। তার নিঃশ্বাস আটকে গেছে, আর মনে হচ্ছে প্রতিটি মিনিট তাকে আরো গভীর দুঃস্বপ্নের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রুমে কোনো শব্দ নেই, শুধু তার নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ আর অন্ধকারের মধ্যে ঘুরে ফিরে আসা এক অদ্ভুত সাইলেন্স। একসময় রুমের কোণ থেকে একটা গর্জন শোনা যায়। একটা ধাতব টুকরো কোথাও ঢুকে পড়েছে এবং মনে হয় কিছু একটা চলতে শুরু করেছে। লোকটা ঘাবড়ে যায়, আর চোখে আতঙ্কের রেখা স্পষ্ট হয়ে ওঠে। তার মধ্যে ভয় আর আশঙ্কা ছড়িয়ে পড়ে। অবশেষে রুমের একটা কোণে হালকা লাল আলো দেখা যায়। ধীরে ধীরে সেই আলো আরো তীব্র হতে থাকে। লোকটা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তখনও কিছু বোঝা যাচ্ছে না। সে শুধুই প্রার্থনা করতে থাকে, বাঁচাও আমাকে। দরজার নিচে হালকা আলো দেখা দেয়। তারপর ধীরে ধীরে সেই দরজা খোলার শব্দ শোনা যায়। হিমাদ্রি তার গাঢ় কালো পোশাকে এবং কঠোর অভিব্যক্তিতে রুমে প্রবেশ করে। তার চোখের দৃষ্টি ঠান্ডা এবং নিবদ্ধ। রুমের ভেতর অন্ধকারের মধ্যে ছড়িয়ে থাকা ভয়ের সুরে তার উপস্থিতি যেন এক দানবের মতো। লোকটি এক মুহূর্তের জন্য হিমাদ্রির দিকে তাকিয়ে দেখে, কিন্তু শরীরের শক্তি আর ভয়ের কারণে সে কথা বলতে পারে না। তার নিঃশ্বাস আরো তীব্র হয়ে ওঠে, আর চোখে এক ধরনের আতঙ্ক ফুটে ওঠে। সে জানে যে মানুষটি তার সামনে দাঁড়িয়ে সে যেন এক দুর্বিশ্বমান দানব, যার নিয়ন্ত্রণে রয়েছে তার সমস্ত কষ্ট। হিমাদ্রি এক পায়ে এগিয়ে যায় এবং ঘরটির অন্ধকার আরো তীব্র হয়ে ওঠে। সে লোকটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হিমাদ্রির কণ্ঠে সে অদৃশ্য শক্তি যেন আরো গম্ভীর হয়ে ওঠে।
তার চোখে তীব্রতা আর মুখে এক ধরনের জেদ ফুটে ওঠে, যেন সে যা বলছে তা একেবারে নির্ভুল। তার ঠান্ডা ও নিঃশব্দ সুরে কথাগুলো বের হয়। তুই কি ভেবেছিলিস তোকে খুঁজে পাবো না? আমি লয়ার গ্রুপের সম্রাট হিমাদ্রি চৌধুরী। লোকটা মাথাকে নিচু করে রাখে, তার চোখে ভয়ের শিখা ফুটে ওঠে। সে বুঝতে পারে হিমাদ্রি যখন এমন কথা বলে তখন তার সামনে আর কোনো পথ নেই। হিমাদ্রির এই পরিচিত তীব্রতা, ভয় এবং নিয়ন্ত্রণের শক্তি অন্ধকার রুমে আরো গাঢ় হয়ে ওঠে। তোর প্রতিটি পদক্ষেপ আমি নজর রেখেছি। আচ্ছা, হিমাদ্রি আরো বলে, তোর প্রতিটি পদক্ষেপে আমি নজর রেখেছি। তুই যতই পালাতে চাস তোর দুর্বলতাও আমি চিহ্নিত করেছি, আর এখন তুই আমার সামনে। লোকটার দেহের সমস্ত শক্তি চলে যায়। সে কিছু বলতে চায়, কিন্তু কথাগুলো তার মুখে আটকে যায়। সে বুঝতে পারে হিমাদ্রির সামনে সে সম্পূর্ণ একা এবং নিঃশব্দ। হিমাদ্রির চোখের দৃষ্টি আরো কঠোর হয়। এখন আমার নিয়ন্ত্রণে তুই, সবকিছু আমার হাতে। হিমাদ্রির গম্ভীর কণ্ঠস্বর রুমে ঘুরপাক খাচ্ছে। তার কথাগুলো যেন সুনির্দিষ্ট এবং তীক্ষ্ণ। সে এক পা সামনে এগিয়ে এসে লোকটার দিকে তাকিয়ে বলে, এখন বল, কার কথায় তুই আমার বাড়ির দিকে নজর রেখেছিলি? সেই দিন হসপিটাল থেকে ফেরার সময় কেন আমাদের নজরে রাখছিলি? সত্যিটা বল। লোকটার বুক ফাটা ভয় দেখা যায়, তার মুখে থমকে থাকা অশ্রু। সে ভয়ার্ত দৃষ্টিতে হিমাদ্রির দিকে তাকায়, যেন কিছু বলার সাহস নেই। হিমাদ্রির চোখের গহ্বরে এক ধরনের অদৃশ্য শত্রুতা লুকানো। তুই কিন্তু এখন মরণ ফাঁদে। হিমাদ্রি আরো ঠান্ডা গলায় বলে। যতই পালাতে চাস তোর ভাগ্য একদম আমার হাতের মুঠোয়। লোকটি আতঙ্কিত হয়ে অস্বস্তিতে সিঁড়ির মতো অপ্রকৃতভাবে নিঃশ্বাস নিতে থাকে। চেষ্টা করে কিছু বলার, কিন্তু তার গলা শুকিয়ে গেছে, যেন কথাগুলো বের হওয়া একদম অসম্ভব। হিমাদ্রির চোখের তীব্রতা আরো বেড়ে যায়। সে জানে লোকটা সত্যিই কিছু বলবে, অথবা কিছু বলবে না। যতটুকু হিমাদ্রির কাছে আসবে তার জন্য সেটাই শেষ হয়ে যাবে। কাপা গলায় লোকটি বলে, আমি জানি না, মনে হয় ভুল বোঝাবুঝি হয়েছে। হিমাদ্রির চোখে তীব্র বিদ্রুপের ছাপ ফুটে ওঠে। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু হুমকির স্বর। ভুল বোঝাবুঝি? তুই কি আমাকে বোকা ভাবিস? তোর পেছনে কারা আছে সেটা জানতে আমি এখানে এসেছি। সঠিক উত্তর না দিলে এই রুম থেকে তোর মুক্তি হবে না। লোকটা তীব্র আতঙ্কে কাঁপতে লাগে, তার গলা শুকিয়ে গেছে। দয়া করুন স্যার, আমাকে ক্ষমা করুন। আমি শুধু নির্দোষ পালন করেছিলাম। আমাকে তাদের নাম বলার সুযোগ দিন। আমি বলতে পারি। হিমাদ্রির সামনে ঝুঁকে গর্জে ওঠে। তুই কার নির্দেশ পালন করছিলি বল? লোকটা গলা ফাটিয়ে চিৎকার করে। নিরুপম সেন। সেই আমাকে বলেছে আপনার উপর নজর রাখতে। আপনার কাজ, আপনার বাড়ির লোকজন সবকিছু জানার জন্য আমাকে পাঠিয়েছে। আমি শুধু তার কথা মতো কাজ করছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দিন। হিমাদ্রি একটু পিছনে সরে গিয়ে গভীর চিন্তায় ডুবে গেল। নিরুপম সেন তোকে পাঠিয়েছে? এত বড় সাহস! সে ভেবেছিল আমাকে পরাস্ত করবে। লোকটা কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বলে, আমি শুধু পয়সার জন্য কাজ করেছিলাম স্যার। আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। হিমাদ্রির ঠোঁটে তিক্ত হাসি ফুটে ওঠে। পয়সার জন্য? তাহলে এবার দেখ পয়সার জন্য জীবন কিভাবে ধ্বংস হয়। হিমাদ্রির ঠোঁটে তিক্ত হাসি ফুটে ওঠে। তারপর হিমাদ্রি পকেট থেকে ফোন করে কাকে যেন কল করে। ঠান্ডা কণ্ঠে সে বলে, আমি লোকটাকে ধরে ফেলেছি, ওকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। তোমরা জানো কিভাবে কথা বের করতে হয়। লোকটা হিমাদ্রির পায়ে পড়ে কাঁদতে শুরু করে। দয়া করুন স্যার, আমি যা জানি সব বলে দিয়েছি। আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো আপনার পথে আসবো না। হিমাদ্রি তার দিকে তাকিয়ে এক ধরনের নির্মম দৃষ্টিতে বলে, আমার পথে আসার সাহস করেছিস, তার মাসুল তোদের সবাইকে দিতে হবে। আমি শুধু শুরু করেছি। একটা কালো স্যুট পরা দুজন লোক রুমে প্রবেশ করে। তারা লোকটার হাত থেকে রশি খুলে তাকে টেনে নিয়ে যেতে লাগে। লোকটি ক্রমাগত ক্ষমা চাইছিল, কিন্তু হিমাদ্রি তার দিকে একবারও ফিরে তাকালো না। রুমে আবারও নীরবতা নেমে এলো। হিমাদ্রি চেয়ারে এক পাশে গিয়ে বসে এক গ্লাস পানি তুলে নেয়। নিজের মধ্যেই সে কিছুক্ষণ ভাবতে লাগলো। নিরুপম সেন, তুই আমার দিকে নজর রাখতে চাস? এবার আমি তোকে এমন ভাবে দেখাবো যে নিজের নামটাও ভুলে যাবি। চোখে যে তার মুখে তীক্ষ্ণ এক হাসি ফুটে ওঠে। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় সে ফোনে আরেকটা কল করে। নিরুপমের ওপর নজর রাখো, ও কি করছে, কার সাথে মিশছে, সব খুঁটিনাটি চাই। এবার খেলা আমিও শুরু করলাম। আর বলে, এক মুহূর্ত দেরি না করে সে রুম থেকে বেরিয়ে পড়ে।
মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেগুলোর উত্তর খুঁজতে হলে তাকে এগোতে হবে। হিমাদ্রি সোজা গাড়ির দিকে হাঁটতে শুরু করে। গার্ডরা তাকে অনুসরণ করতে চাইলেও সে হাত তুলে তাদের থামিয়ে দেয়। আজ আমি একা থাকবো, কেউ সঙ্গে আসবে না। হিমাদ্রি ধীর স্বরে বলে। গাড়িতে উঠে সে ড্রাইভিং সিটে বসে। ইঞ্জিন চালু করে গতি বাড়িয়ে দিল। তার গন্তব্য ছিল অফিস। রাত গভীর হলেও কাজ বাকি আছে। সেখানে হয়তো সে আরো কিছু সূত্র খুঁজে পাবে। হিমাদ্রি অফিসে পৌঁছে গাড়ি থেকে নামে। আশেপাশে নজর বুলিয়ে নেয়। চারপাশ নির্জন, তবে কিছু একটা যেন উৎপেতে আছে। ভেতরে ঢুকে রিসেপশনিস্টের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়ায়। রিসেপশনালিস্ট বলে, স্যার, সবাই কনফারেন্স রুমে অপেক্ষা করছে। হিমাদ্রি তৎক্ষণাৎ সোজা কনফারেন্স রুমের দিকে রওনা দিল। দরজা খুলে ঢুকে দেখে টিমের সবাই সেখানে বসে আছে। প্রতিটি মুখ চিন্তিত। সবাই এসে গেছে? হিমাদ্রি গম্ভীর স্বরে জিজ্ঞেস করে। তার ডান দিকে বসা অপূর্ব বলে। হিমাদ্রি ধীর পায়ে গিয়ে নিজের চেয়ারে বসে। ফাইলটা খুলে সবার দিকে তাকায়। আমাদের পরিস্থিতি খুবই জটিল। যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর গভীরে যে আছে তাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু আমাদের অনেক সাবধানে এগোতে হবে। সবাই নীরব। টেবিলের উপরে রাখা প্রজেক্টর। হিমাদ্রি কিছু ছবি আর ডকুমেন্টস ভাসিয়ে দিল। এগুলো গত কয়েকদিনের সংগ্রহ করা তথ্য। এই নামগুলো একবার ভালো করে দেখে নাও। যদি কেউ কোনো সূত্র ধরতে পারো আমাকে জানাও। একটা নীরবতা ঘরের মধ্যে ভর করে। টিমের সবাই মনোযোগ দিয়ে স্ক্রিনে তাকিয়ে রয়। একটু পর নিতু বলে, স্যার, এই নামটার সঙ্গে আমরা আগে কাজ করেছিলাম। এই ব্যক্তি একটা রিল বেচতে দিয়েছিল, ঠিক মনে পড়ছে না, কিন্তু মনে হয় এটাই হতে পারে আমাদের একটা কুলু। হিমাদ্রি নিতুর কথার গভীরে গেল। সে মাথা নাড়ায়। ঠিক আছে, তাহলে এই দিকটায় খোঁজ চালাও, বাকিরা অন্য ফোকাসগুলো দেখো। মিটিং চলতে থাকলো আর হিমাদ্রি মনে মনে প্রতিজ্ঞা করলো, এই লড়াইয়ে পিছিয়ে পড়ার সুযোগ নেই। বসকে খুঁজে বের করতে যা কিছু করার আগে আমি করব। মিটিং শেষ হতে হতে প্রায় ঘন্টাখানেক লেগে গেল। সে তার নিজ চেম্বারে এসে কল দিল বাড়ির ল্যান্ডলাইনে। রিং হতে বাড়ির কাজের মেয়ে ছুটে এসে ফোনটা রিসিভ করে। আর হিমাদ্রি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমাদের ম্যাডাম কোথায়, কি করে সে? মেয়েটা বলে ওঠে, স্যার, ম্যাডাম ঘুমাচ্ছে। আমি যখন রুম পরিষ্কার করতে গিয়েছিলাম তখন দেখেছি ঘুমাচ্ছে। আমি কি ডেকে দেব? না না, ডাকতে হবে না, আমি আসছি। ও ঘুমোচ্ছে, ঘুমোক একটু। তোমরা তোমাদের কাজ করো। বলেই ফোনটা কেটে দিল। ফোনটা কেটে হিমাদ্রি এক মুহূর্ত চুপ করে বসে রয়। টেবিলের উপরে রাখা কাচের গ্লাসটা আঙ্গুলে বুলালো। রাগ, অভিমান নাকি অন্য কিছু, নিজেও বুঝতে পারছিল না। ঘুমাচ্ছে তাই না? নিজেকেই প্রশ্ন করলো সে। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালো। ওয়াশরুমে গিয়ে মুখে এক ঝামটা পানি দিয়ে আয়নায় তাকায়। তার নিজের চোখ দুটো কেমন ফাঁপা লাগছে, ক্লান্ত নাকি অন্য কিছু। কিছুক্ষণের জন্য নিজেকে সামলে নিল সে। তারপর গা ঝাড়া দিয়ে বেরিয়ে এলো চেম্বার থেকে। অফিসার করিডর ধরে ধীর পায়ে গাড়ির দিকে এগোলো। ড্রাইভার দরজা খুলতে গেলে সে ইশারায় থামিয়ে দেয়। আমি নিজেই চালাবো, তুমি বাসায় চলে যাও। ড্রাইভার কিছু বলতে গিয়ে হিমাদ্রির চোখের দিকে তাকিয়ে চুপ করে গেল। আস্তে মাথা ঝুঁকিয়ে পেছনে সরে গেল। গাড়িতে বসে ইঞ্জিন স্টার্ট করে হিমাদ্রি। রাস্তার লাইটগুলো দ্রুত পেছনে ফেলে গাড়িটা এগিয়ে চলে। বাতাসে জানলার পর্দা দুলে উঠছে, কিন্তু হিমাদ্রির মন কেমন যেন শূন্য হয়ে আছে। বাসায় পৌঁছে গেট খুলে গাড়ি পার্ক করে। দরজা ঠেলে ঢুকতেই দেখে পুরো বাড়ি নিস্তব্ধ। কাজের মেয়েরা হয়তো যার যার ঘরে চলে গেছে। সোজা নিজের রুমে চলে গেল হিমাদ্রি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়। চোখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু এখনো ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। হাত মুখ মুছে সে দরজার দিকে এগিয়ে গিয়ে খানিকটা উঁচু গলায় ডাকে। পুতুল, পুতুল। সাড়া না পেয়ে আবার ডাক দিল। এই পুতুল, ওঠ, দুপুর হলো তো, খাবি না? রুমের ভেতর থেকে কোনো সাড়া এলো না। হিমাদ্রি একটু বিরক্ত হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার উপর নক করে বলে, শুনতে পাচ্ছিস? কতক্ষণ ঘুমাবি আর? বেশ অনেকবার ডাকার পর পুতুল পিটপিট করে চোখ খুলে। পুতুলের চোখ খোলাতেই হিমাদ্রির বুকে থাকা ঝড় কমে গেল। তারপর পুতুলকে বলে, এতক্ষণ কেউ ঘুমায় নাকি? পুতুলের সোজা সাপটা জবাব, মাথা ব্যথা করছিল, ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। কোনো তর্ক না, আমি এখন কোনো তর্ক করতে চাইছি না। আমিও তো মানুষ, আমার ক্লান্ত বলেও কিছু থাকে। তুই খেয়ে নিস, তারপর তোর সকল অভিযোগ শুনবো। যা, আগে ফ্রেশ হয়ে নে। পুতুল আর কথা না বাড়িয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। ওর যাবার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে হিমাদ্রি। তারপর সে নিচে নেমে গেল। খাবার টেবিলের জন্য অপেক্ষা করছে পুতুলের।
মিনিট কানেক বাদেই পুতুল এলো। পুতুল অন্য চেয়ার টেনে বসতে গেলে হিমাদ্রি বলে, হুম, এখানে আমার পাশে বস। পুতুল হিমাদ্রির পাশের চেয়ারটা টেনে বসে। খাবার টেবিল থেকে খাবার প্লেটে নিল। তারপর প্রথম লোকমাটা পুতুলের সামনে ধরে বলে, নে খেয়ে নে, সকালেও ঠিক মতো খাসনি, এখন যদি ঠিক মতো না খাস শরীর খারাপ করবে। তার উপর আবার খেয়েছিস ঘুমের ওষুধ, শরীর দুর্বল হয়ে যাবে। নে হা কর। পুতুল কোনো কথা না বলে হা করে। পুতুল হা করাতে পুতুলের মুখে লোকমাটা তুলে দিতে নিজেও এক লোকমা খেয়ে নিল। একের পর এক লোকমা খেয়ে দুজনে দুপুরে লাঞ্চটা ফিনিশ করে। পুতুল এখনো ঘুমে ঢুলছে। হিমাদ্রি হাতটা ধুয়ে পুতুলের মুখটা মুছিয়ে দিয়ে পুতুলকে সোজা কোলে নিয়ে রুমে চলে এসে বিছানায় শুয়ে দেয়। তারপর দরজাটা লক করে পুতুলের পাশে এসে শুয়ে পড়ে, ওকে জড়িয়ে ধরে। দুজন ঘুমিয়ে পড়ে। সন্ধে হয়ে গেছে। হিমাদ্রি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কখন নাস্তা করে যে অফিসের কাজ নিয়ে বসেছে, আর পুতুল এখনো ঘুমোচ্ছে। আস্তে আস্তে পুতুল নাড়াচাড়া করে, অর্থাৎ ম্যাডাম ঘুম থেকে উঠবে সে বার্তা দিচ্ছে। অবশেষে উঠল। পুতুল আড়মোড়া দিয়ে বিছানায় বসে। হিমাদ্রি কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, যাক, ঘুম তাহলে ভাঙলো। আর কখনো যেন না শুনি ঘুমের ওষুধ খেতে। যা ফ্রেশ হয়ে নে। সামান্য ঘুমের ওষুধ খেয়েই যায় অবস্থা। আবার আসছে হিমাদ্রি চৌধুরীর সাথে লাগতে। এই দুর্বল শরীর নিয়ে যা ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা নিয়ে আসছি। বলেই নিচে চলে গেল। মুখটা থতমত করে ওয়াশরুমে গেল। সুযোগ পেলেই পুতুলকে কথা শোনায় খচ্চর বেটা। এটা বলে ফ্রেশ হতে লাগলো। পুতুল ফ্রেশ হতেই হিমাদ্রির নিচ থেকে ফ্রুটস নিয়ে আসার প্লেটটা পুতুলের সামনে রেখে বলে, নো মোর ওয়ার্ডস, চুপচাপ খেয়ে নে, বলে সে কাজে মন দিল। পুতুল কাচুমাচু মুখ করে ফ্রুটসটা খাচ্ছে। হিমাদ্রি হাসছে ওর মুখটা দেখে। পুতুল কিছুটা ফ্রুটস খেয়ে বলে, আর খেতে পারছি না। ঠিক আছে, খেতে হবে না, নিচে যা, কফি খা, মাথাটা রিফ্রেশ লাগবে। পুতুল হাতের প্লেটটা নিয়ে নিচে নেমে গেল। তারপর টেবিলের উপর রেখে দেয়। কাজের মেয়েকে বলল কফি বানিয়ে দিতে। কাজের মেয়ে কফি বানিয়ে দিতেই কফির মগটা নিয়ে সে সোফায় বসে টিভি ছেড়ে টিভি দেখছে আর কফি খাচ্ছে। কাজের মেয়েটা এসে বলে, ম্যাডাম রাতে কি রান্না করব? রাতের জন্য খিচুড়ি করো, বেগুন ভাজো, মাছ ভাজো আর মাংস করো। ঠিক আছে। বলেই রান্নাঘরে চলে গেল। টিভিতে সিরিয়াল দেখছে পুতুল, আর উপরে অফিসের কাজ করছে হিমাদ্রি। এভাবেই কেটে গেল সময়। এখন রাত 10টা বাজে। খাবার টেবিলের কাজের মেয়েরা খাবার দিয়ে গেল। পুতুল গেল হিমাদ্রিকে ডাকতে। এই যে শুনছেন, কান খোলাই আছে, বল শুনছি। খাবার খেতে আসেন। যা আসছি। হিমাদ্রি ল্যাপটপ আর ফাইলগুলো গুছিয়ে রেখে নিচে নামলো খেতে। পুতুল প্লেটে খাবার দিল। হিমাদ্রি চেয়ার টেনে খেতে বসে। পুতুলও খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। মনে হচ্ছে কোনো নীরব যুদ্ধ চলছে। খাওয়া দাওয়া শেষ হতেই ওরা উঠে গেল। পুতুল রুমে যেতেই হিমাদ্রি পুতুলকে জড়িয়ে ধরে। পুতুল পুরো স্তব্ধ হয়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে বলে, প্লিজ ছবির নামায়। আপনার স্পর্শ আমি মেনে নিতে পারি না, আমার ঘৃণা লাগে। কেন পুতুল, কেন আমাকে মেনে নিতে পারছিস না? সেই ছোট থেকে তোকে আগলে রেখেছি, সেই ছোট থেকে তোকে আমার বউ করে চাইতাম। এটাই কি আমার অপরাধ ছিল পুতুল? আমি তোকে আগলে রেখেছি, আমি তোকে চেয়েছি, আমি তোর ঢাল হয়ে দাঁড়িয়েছি। ছোট থেকে এখনো পর্যন্ত তোকে আগলে গেলাম। তোর ব্যথা লাগলে আমার তা ফিল হয়। ছোটবেলায় তোর বাবার কাছে তোকে চাইতে গেছিলাম। তোর বাবা বলেছিল আমার মতো জারদ সন্তানের হাতে তোর হাত দেবে না। খালামণি অবশ্য সবসময় চাইতো তোকে আমার করে দিতে। মা বাবা আমাকে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট নেয়, সেই দোষটা কি আমার? মা বাবা অনেক কষ্ট নিয়ে তোদের বাড়ি থেকে ফিরে আসে, কিন্তু আমি তোর পিছু ছাড়িনি। দুঃখের বিষয় কি জানিস? তুই আমাকে ভুলে গেছিস। তুই আমাকে না ভালোবেসে তোর চাচা তো ভাইয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছিস। সেই দিন আমিও খুব বেশি কষ্ট পেয়েছি, ঘরের জিনিস ভাঙচুর করেছি, তবুও তোর পিছু ছাড়তে পারিনি। হাঁটু গেড়ে বসে পুতুলের সামনে হাত জোর করে বল, আমার কিচ্ছু চাই না রে পুতুল, আমি শুধু তোর কাছে ভালোবাসা ভিক্ষা চাই। যদি ভিক্ষাটাও দিতে না পারিস তবু আমার থেকে পালিয়ে যেতে চাস না। আমি নিঃস্ব রে পুতুল, আমার তুই ছাড়া কেউ নেই রে। আমার অন্ধকার জীবনের আলোটা তুই, সেই আলো নিভে গেলে আমার বেঁচে থাকাটাই কষ্টকর হবে। প্লিজ পুতুল। পুতুল বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলবে পুতুল? এমন পাগলের মতো কি কেউ ভালোবাসতে পারে, তাও এতটা বছর ধরে? পুতুলও হাঁটু গেড়ে বসে বলে, দেখুন, আমি আপনাকে ভালোবাসতে পারছি না, মেনেও নিতে পারছি না, তবে আমার সময় লাগবে। সেই সময়টা আশা করি আপনি আমাকে দিবেন। হিমাদ্রি ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি দেখা দিয়ে বলে, তোর জন্য আমার অফুরন্ত সময়, কিন্তু আমার সাথেই থাকবি আমার বন্দিনী হয়ে। প্রয়োজনে বাধ্যতার বাঁধনে
আবদ্ধ হয়েও তুই আটকা থাকবে এই হিমাদ্রির রাজত্বে। হিমাদ্রি সাধারণত আগেই ঘুম থেকে ওঠে, কিন্তু আজ ব্যতিক্রম হলো। সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে অপূর্ব এক দৃশ্য দেখতে পেল। পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ভেজা চুল থেকে পানির ফোঁটা টপ টপ করে গড়িয়ে পড়ছে ঘাড়ের নিচে। সে একটু বিরক্ত হয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে ব্যস্ত, কিন্তু নরম গাল বেয়ে ছোট্ট এক ফোঁটা ঠিকই নিচে নেমে গেল। হিমাদ্রি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখে একরকম মাদকতা নেমে এলো। গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে বিছানায় ছাড়ে। পুতুলের কাছে গিয়ে একদম পেছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরে। পুতুল এক মুহূর্তের জন্য থমকে গেল। তার নিঃশ্বাস একটু অনিয়মিত হয়ে ওঠে, কিন্তু পালানোর কোনো চেষ্টা করলো না। হিমাদ্রি মুখটা ঝুঁকিয়ে নিয়ে গেল তার কানের কাছে। তারপর খুব নরম স্বরে বলে,